ক্লাস করতে পারবা, মিজানুর রহমান সবাই ক্লাস করতে পারবা। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমরা এখন ক্লাস শুরু করি। ওকে, আজকে আমরা পড়ব হচ্ছে বায়োলজির উদ্ভিদ বিজ্ঞানের অর্থাৎ বোটানির প্রথম পত্রের প্রথম অধ্যায়। এটার নাম হচ্ছে কোষ ও এর গঠন। ওকে, আচ্ছা তো হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোষ ও এর গঠন। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। ওকে, তাহলে এর আগে আমাদের হচ্ছে 15 তারিখে একটা লাইভ ক্লাস ছিল, যে লাইভ ক্লাসটা ছিল হচ্ছে তোমাদের সাথে আমার ইন্ট্রোডাকশন, জাস্ট পরিচয় পর্ব। আজকে থেকে আমরা হচ্ছে পড়াশোনা শুরু করতেছি, তাই সবাই মিলে আমার সাথে বিসমিল্লাহ পড়ে, ঠিক আছে, চলো আমরা হচ্ছে ক্লাসে ঢুকে যাই। ওকে, আচ্ছা দেখো আজকে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কোষ ও এর গঠন। তাহলে কোষ ও এর গঠন সম্পর্কে তোমাকে জানতে হলে সবার প্রথমে এই কোষটা কিভাবে আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে, এই কোষ আবিষ্কারের ইতিহাস সম্বন্ধে তোমাকে জানতে হবে। ওকে, এই কোষ আবিষ্কারটা কিন্তু একবারে মানে প্রাগৈতিহাসিক কোনো ঘটনা না, ঠিক আছে, এইটা এই যে গত শতাব্দীতে, ঠিক আছে, অর্থাৎ 1965 সালে এই কোষ আবিষ্কৃত হয়। কোষ আবিষ্কার করে কে? রবার্ট হুক। ওকে, কোষকে আবিষ্কার করছে রবার্ট হুক। দেখো আমরা তার নামটা দেখতেছি হচ্ছে এই যে 1965 সালে। এটা তোমরা হচ্ছে মনে রাখবা, যাদের কাছে বই আছে তারা বই নিয়ে বসো, তাহলে হচ্ছে এইটা তোমাদের বইও পাবা। ফার্স্ট যেই তোমার হচ্ছে ইয়াটা আছে, পেজটা আছে, সেই ফার্স্ট পেজেই পেয়ে যাবা যে হচ্ছে 1965 সালে কে বিজ্ঞানী হচ্ছে রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক হচ্ছে কি কোষকে আবিষ্কার করছে। ওকে, তাহলে এটা তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কে কোষ আবিষ্কার করছে? রবার্ট হুক। কত সালে? 1965 সালে। ওকে, আচ্ছা তিনি এই কোষটাকে প্রথমেই কোষ বা সেল নামকরণ করেন নাই, তিনি প্রথমে নামকরণ করছিলেন সেলুলা। ওকে, তিনি প্রথম হচ্ছে এই যে সেলুলা নামকরণ করছিল। ওকে, এইটা হচ্ছে সেল হচ্ছে একটা ইংরেজি শব্দ, কিন্তু সেলুলা এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। ওকে, তাহলে এই সেল শব্দটা এই গ্রিক শব্দ সেলুলা থেকে আসছে। ওকে, এবং এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে প্রকোষ্ঠ বা ছোট ছোট কুঠুরি, ঠিক আছে। তাহলে তিনি এই রবার্ট হচ্ছে প্রথমে কি করছে, একটা কর্ক নিছে। কর্ক কি হচ্ছে? এই যে বোতলের যে হচ্ছে মুখ, ঠিক আছে, কাঠের যে বোতলের মুখ আমরা ব্যবহার করি এটাকে বলা হয় কর্ক। ওকে, তাহলে এই ধরনের একটা কর্ক নিছে, ঠিক আছে। এই কর্কটা নিয়ে তিনি হচ্ছে এইটাকে যখন অণুবীক্ষণ যন্ত্রের নিচে এটাকে স্লাইস করে যখন অণুবীক্ষণ যন্ত্রের নিচে তিনি দেখছে, তখন এখানে মৌমাছির চাকের মতো অনেকগুলা চেম্বার দেখতে পাইছে, মানে প্রকোষ্ঠ দেখতে পাইছে তিনি। তো এই প্রকোষ্ঠগুলাকে তিনি নামকরণ করছিলেন সেলুলা, এবং এই সেলুলা পরবর্তীতে ইংরেজিতে এটার নামকরণ করা হয় হচ্ছে সেল। ওকে, তো এই হচ্ছে একটা খুবই সংক্ষিপ্ত একটা ইতিহাস হচ্ছে কোষ আবিষ্কারের। ওকে, আচ্ছা এখন দেখো এই কোষটা আসলে যেই রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করছিল, হ্যাঁ, এটা কর্ক থেকে আবিষ্কার করছিল। তাহলে কর্ক কি দিয়ে তৈরি হয়? কর্ক হচ্ছে গাছ বা কাঠ দিয়ে তৈরি হয়। আর কাঠ আমরা জানি হচ্ছে গাছ যখন জীবিত থাকে তখন এটা জীবিত বা সজীব, কিন্তু কাঠ যখন তৈরি হয় এটা তো মৃত, তাই না? তাহলে রবার্ট হুক যেই কোষটা আবিষ্কার করছে এটা ছিল মূলত একটা মৃত কোষ। ওকে, তাহলে রবার্ট হুকের 1965 সালে আবিষ্কৃত যেই কোষটা, সেই কোষটা মূলত একটা মৃত কোষ, ঠিক আছে। তো উনি প্রথমে হচ্ছে একটা মৃত কোষ আবিষ্কার করছে। ওকে, কিন্তু পরবর্তীতে এই যে অ্যান্টনি ভন লিউয়েনহুক, ওকে, কত সালে? 1674 সালে। তাহলে হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তাহলে এই লিউয়েনহুক, তোমাকে ওই সামনের অংশ মনে না রাখলেও চলবে, তোমাকে লিউয়েনহুক, এইটা সালটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমাকে এইটা মনে রাখতে হবে, লিউয়েনহুক। ওকে, লিউয়েনহুক উনি কি করছে? উনি হচ্ছে সবার প্রথম জীবিত বা সজীব কোষকে আবিষ্কার করছে। ওকে, তাহলে মনে রাখবার যে রবার্ট হুক প্রথমে যে কোষটা আবিষ্কার করছিল সেটা হচ্ছে একটা মৃত কোষ। ওকে, কিন্তু এই যে লিউয়েনহুক উনি প্রথম সজীব কোষকে আবিষ্কার করছে, প্রথম সজীব কোষকে আবিষ্কার করছে। ওকে, তাহলে দেখো এইখানেই শেষ না, এক একটা জিনিস আবিষ্কার হয় আসলে ধাপে ধাপে, অনেকগুলা ধাপ অতিক্রম করার পর এটা একটা পূর্ণাঙ্গ রূপ পায়, ঠিক আছে। প্রথম যখন আবিষ্কৃত হয় তখন এখানে কিছু ভুল ত্রুটি থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে। তারপরে এটাকে আস্তে আস্তে অন্যান্য বিজ্ঞানীরা এটাকে হচ্ছে আরো এটা সংশোধন করার মাধ্যমে এটাকে একটা পরিপূর্ণ রূপ দান করেন,
ঠিক আছে। তো এখন দেখো এই যে আরেকজন হচ্ছে স্কটিশ বিজ্ঞানী, ঠিক আছে, ওনার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। উনি কি করছিল, উনি হচ্ছে এই যে কোষের যে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস এটা আবিষ্কার করে, ঠিক আছে। এখন এই কোষের আবিষ্কারের মধ্যে নিউক্লিয়াসের আবিষ্কারকে কেন হচ্ছে এত গুরুত্ব দিয়া এখানে আমি কেন হচ্ছে আমার স্লাইডের মধ্যে হচ্ছে লিখছি, কারণ হচ্ছে একটা কোষ, এই কোষের যে প্রাণ বা কোষের মস্তিষ্ক, ঠিক আছে, কোষের জান প্রাণ, ঠিক আছে, এইটাই হচ্ছে তার নিউক্লিয়াস। ওকে, তাহলে যদি কোনো জিনিসের জান না থাকে, প্রাণ না থাকে, তার যদি কোনো জিনিসের মস্তিষ্ক না থাকে, তাহলে সেই জিনিস মানে কোনো কাজে আসবে, সেই জিনিস মূলত কোনো কাজে আসবে না। ওকে, তো এই জন্য হচ্ছে কোষের সাথে তোমরা হচ্ছে এই নিউক্লিয়াসের আবিষ্কারটাও এটা মনে রাখবা, এটা হচ্ছে 1833 সালে এটাকে হচ্ছে রবার্ট ব্রাউন উনি হচ্ছে কি করছিল, উনি হচ্ছে প্রথম এই কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটা আবিষ্কার করছিল। ওকে, এখন তোমাদের হচ্ছে এখান থেকে আরেকটা ছোট্ট হচ্ছে এমসিকিউ আসে, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোষ কোনটি? ওকে, পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। ওকে, উট পাখির ডিম তোমরা জানো এটা আকারে এমনিতেই বড় হয়, এটা একটা মাত্র কোষ দিয়া গঠিত। ওকে, এই কোষটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। ওকে, তাহলে হচ্ছে এই তথ্যটা যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম এবং এইটা হচ্ছে দৈর্ঘ্য 17 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। ওকে, এবং হচ্ছে সবচেয়ে ছোট যে এই কোষটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ওকে, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এইটার ব্যাস কত? এটার ব্যাস মাত্র হচ্ছে 0.1 মাইক্রোমিটার। ওকে, তাহলে এই যে 1 মাইক্রোমিটার, এটা তোমরা অলরেডি জানো যে হচ্ছে 1 মাইক্রোমিটার। ওকে, মাইক্রোমিটারকে প্রকাশ করা হয় এইভাবে, 1 মাইক্রোমিটার সমান সমান 10⁻⁶ মিটার। ওকে, তাহলে হচ্ছে এটা কত ছোট, তাই না? তাহলে এই কোষটা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এইটাকে তোমরা হচ্ছে মনে রাখবা। ওকে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, আর পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। ওকে, তাহলে আশা করি তোমার হচ্ছে এই কোষের আবিষ্কার বোঝা শেষ। তোমাদের বইয়ে আরো হচ্ছে ব্যাপকভাবে লেখা আছে, তোমার বই থেকে হচ্ছে আমি অ্যানালাইসিস করে জাস্ট এই কিছু তথ্য আমি বের করেছি, যে এইগুলা তুমি যদি হচ্ছে মনে রাখো তাহলে তোমার হচ্ছে এত বড় জিনিস হচ্ছে মনে রাখার তেমন প্রয়োজন নাই। আর হচ্ছে বিশেষভাবে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে আবিষ্কার, তোমরা অনেকেই বলতে পারো যে হচ্ছে স্যার বায়োলজি বইয়ে এত আবিষ্কার, এত সাল, আমরা কি করব, মানে এত সাল এত আবিষ্কার, এটা কি আদৌ মনে রাখা সম্ভব? আসলে এইটা মনে রাখা সত্যি অনেক কঠিন। তবে যদি তোমরা হচ্ছে মানে খুব ভালো করতে চাও তাহলে এই সাল বিজ্ঞানী এগুলো মনে রাখতে পারো। তবে স্পেসিফিক কিছু, যেরকম এই যে রবার্ট হুক এবং লিওয়েন হুক, আমি স্পেসিফিক যেগুলো বলে দিব ওইগুলা জাস্ট মনে রাখবা, আর বাকিগুলা যদি তুমি চাও মনে রাখতে পারো, না রাখলে সমস্যা নাই। আর হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় সাধারণত এই বিজ্ঞানীর নাম এবং সাল থেকে কোশ্চেন খুবই কম হয়, হলেও সর্বোচ্চ একটা, ঠিক আছে। এবং এডমিশনেও আহামরি এখান থেকে কোশ্চেন হয় না, সর্বোচ্চ একটা কোশ্চেন হয়, ঠিক আছে। তো হচ্ছে এই একের জন্য তুমি যদি এত কষ্ট করতে না চাও তাহলে তুমি এটাকে স্কিপ করতে পারো। ওকে, কিন্তু যদি তুমি মনে করো যে না আমি হচ্ছে খুব ভালো করব, তাহলে হচ্ছে তুমি মনে রাখতে পারো, সমস্যা নেই। তবে আমি বিশেষভাবে যেগুলো বলে দিব ওইগুলো অবশ্যই মনে রাখবা। ওকে, আচ্ছা, তোমরা হচ্ছে কারা কারা যুক্ত আছো? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, ফাহিম সরকার, এমডি ফাহিম সরকার স্যার, আবার এই বিষয়টা রিপিট করেন। কোন বিষয়টা রিপিট করব? তুমি কি হচ্ছে লাইভে যুক্ত হতে একটু লেট করছো? কোন বিষয়টা হচ্ছে আমি আবার রিপিট করব? একটু যদি আমাকে বলো তাহলে ভালো হয়, একটু তাড়াতাড়ি করো। এমডি ফাহিম সরকার, আচ্ছা দেখো, আচ্ছা তারপর দেখো, তাহলে কোষের আবিষ্কার জানলাম, তাহলে কোষ কি এটা আমাদেরকে জানতে হবে।
কোষ জিনিসটা কি, এটা তোমরা অলরেডি এসএসসিতে হচ্ছে অনেকগুলো সংজ্ঞা পড়ে আসছো, জেনে আসছো, তাই না? তাহলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে কোষের কিছু সংজ্ঞা লাগবে। ওকে, আমি হচ্ছে তোমাদেরকে প্রথমে বলছি যে আমি হচ্ছে একদম বেসিক থেকে শুরু করব। তো আমি হচ্ছে চেষ্টা করতেছি যে আমি এইটাই ভাবতেছি যে তুমি হচ্ছে কিছু জানো না, ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, যে হচ্ছে একজন গুরুর কাছে হচ্ছে দুইজন বন্ধু আসলো, ওকে? একজন বন্ধু আয়সা বললো, একজন গুরু, উনি হচ্ছে বংশী বাদক, ঠিক আছে, বাঁশি বাজা শেখায়। ওকে, তো দুইজন বন্ধু আসছে, এসে বলতেছে যে হচ্ছে আমরা বাঁশি বাজা শিখতে চাই। তখন হচ্ছে ওই গুরু যে উনি জিজ্ঞাসা করছে দুই বন্ধুকে হচ্ছে তোমাদের বাঁশি সম্বন্ধে কি আইডিয়া আছে বা কেউ কি বাজাইতে পারো? তো একজন বলছে আমি একদমই পারি না, আর আরেকজন বলছে যে হচ্ছে আমি অল্প অল্প পারি, ঠিক আছে? তো গুরু বলছে ওই যে পারে না তারে বলছে যে তোমার শিখতে হচ্ছে অল্প সময় লাগবে, আর যে পারে ওর শিখতে বলছে তোমার বেশি সময় লাগবে, ঠিক আছে? তো আমি হচ্ছে সবসময় আমি আমার স্টুডেন্টকে মনে করি যে তোমরা হচ্ছে কিছুই জানো না। আমি জানি তোমরা অনেক জানো, কিন্তু আমি মনে করি তোমরা কিছুই জানো না। আমি ঠিক ওইভাবেই পড়ানোর চেষ্টা করি, কারণ আমি তো জানি না, এখন হয়তো তুমি জানো, আরেকজন জানে না, আমাকে সবার জন্যই পড়াইতে হবে, ঠিক আছে? তো যারা হচ্ছে এইগুলা জানো বা পারো, তারা হচ্ছে বিরক্ত না হয়ে একটু একটু কষ্ট করে আমার সাথে থাকো, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা একদম বেসিক থেকে পুরাটাই পড়বো, সমস্যা নাই। মানে কঠিন কঠিন জিনিস আমরা বাদ দিয়ে যাবো এমন না, আমরা একবারে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবই পড়বো, ঠিক আছে? তো থাকো। আচ্ছা, এখন দেখো কোষের সংজ্ঞা। আচ্ছা, এই কোষের সংজ্ঞার ক্ষেত্রে অনেক বিজ্ঞানী অনেক সংজ্ঞা দিচ্ছে, ঠিক আছে? তো তোমার এইখান থেকে হচ্ছে সব সংজ্ঞা মনে রাখতে হবে না, তুমি জাস্ট এখান থেকে হচ্ছে এই যে লুই এবং সিকেভিচ, এইটা তোমরা 9, 10 এই সংজ্ঞাটা খুবই ভালো করে মুখস্থ করছো, লুই এবং সিকেভিচ। ওকে, লুই এবং সিকেভিচ ওনারা কত সালে হচ্ছে এই সংজ্ঞাটা দিছিল? 1963 সালে, ঠিক আছে? 1963 সালে। আবার এটার মধ্যে একটা মতবিরোধও আছে, ঠিক আছে? আবার কেউ কেউ মনে করে যে তারা হচ্ছে 1969 সালে হচ্ছে এই সংজ্ঞাটা দিছিল, এটা নিয়ে একটা হচ্ছে কন্ট্রোভার্সি আসছে। তবে হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে 1963 দেওয়া, তো তোমরা হচ্ছে 1963টাকেই কারেক্ট বলে মনে করবা, ঠিক আছে? তাহলে হচ্ছে উনি কি সংজ্ঞা দিছে? কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য। তাহলে কোষ হচ্ছে একটা জৈবিক ক্রিয়াকলাপের একক। ওকে, তাহলে আমাদের এই যে যত কাজকর্ম হয় এদের একটা একক হচ্ছে কোষ, যা অর্ধবেদ্য পর্দা দ্বারা, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে, যা একটা অর্ধবেদ্য ঝিল্লির দ্বারা আবৃত থাকে। ওকে, ধরো এইটা হচ্ছে একটা কোষ। ওকে, তাহলে কোষের আমরা জানি এই যে এরকম একটা কোষ ঝিল্লি থাকে না? এই যে কোষ ঝিল্লি, লুই এবং সিকেভিচের মতে প্রত্যেকটা কোষের ম্যান্ডেটরি পার্ট হচ্ছে কোষ ঝিল্লি। ওকে, এই কোষ ঝিল্লিটা কেমন? এই কোষ ঝিল্লিটা হচ্ছে অর্ধবেদ্য, বা তুমি এটাকে বৈষম্যবেদ্য বলতে পারো। এটাকে তুমি কি বলতে পারো? বৈষম্য বেদ্য। ওকে, এখন বৈষম্যবেদ্য বা অর্ধবেদ্য মানে কি এটা তোমরা অনেকেই জানো, তো বলছে আমি আরেকবার রিপিট করি। দেখো, এই যে বৈষম্যবেদ্য, এই কথাটার মানে হচ্ছে সিলেক্টিভ পারমিয়েবল, ঠিক আছে? সিলেক্টিভ পারমিয়েবল, পারমিয়েবল মানে হচ্ছে বেদ্য বা বেদ করা যায় এমন, আর সিলেক্টিভ মানে সিলেক্টেড কিছু, ঠিক আছে? ধরো যে একটা সেনাবাহিনীর গেট, ঠিক আছে? তাহলে এই সেনাবাহিনীর গেট দিয়ে কি সবাই প্রবেশ করতে পারবে? সবাই তো প্রবেশ করতে পারবে না। যাদের হচ্ছে এই সেনাবাহিনীর গেটটা ক্রস করার মতো হচ্ছে পাস আছে, যাদের কাছে আইডিয়া আছে, যাদের কাছে, শুধুমাত্র তারাই ক্রস করতে পারবে, বাকিরা ক্রস করতে পারবে না, তাই না? তাহলে এই গেটটা কি একটা সিলেক্টেড মানুষের জন্য হচ্ছে মানে প্রবেশ অধিকার আছে, আর কিছু মানুষের জন্য প্রবেশাধিকার নাই, তাই না? তাহলে এই বৈষম্যবেদ্য বলতে বোঝায় এমন একটা পর্দা, ধরো এটা একটা পর্দা, এটা এমন একটা পর্দা যেই পর্দাকে হচ্ছে কিছু স্পেসিফিক জিনিস ভেদ করতে পারবে, আর কিছু স্পেসিফিক জিনিস ভেদ করতে পারবে না, ঠিক আছে? তাহলে স্পেসিফিক জিনিসগুলো সাধারণত হচ্ছে এই বৈষম্যবেদ্যের ক্ষেত্রে আমরা ধরি যে হচ্ছে তরল। তাহলে এই তরল পদার্থগুলাকে এই বৈষম্য পদার্থ বা বৈষম্যবেদ্য যে পর্দা, এরা মূলত হচ্ছে ভেদ করতে পারে, বা এদের জন্য এরা পারমিয়াবল। বুঝতে পারছো? দ্রাবক অণুর জন্য এরা পারমিয়াবল হয় সাধারণত, তবে স্পেসিফিক কিছু ক্ষেত্রে ওরা দ্রব্যের জন্য পারমিয়াবল হয়ে থাকে। ওকে, তাহলে দেখো, কোষ হচ্ছে একটা জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ব্যতি রেখেই, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই বা অন্য কোনো সজীব মাধ্যম ব্যতি রেখেই নিজের বংশধর তৈরি করতে পারে বা আত্মপ্রজননে সক্ষম, তোমরা যেটাই বলো,
ওকে, তাহলে আমরা বলবো যে কোষ হলো একটি জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। অন্য কোনো সজীব মাধ্যম মানে কি? মানে সহজ কথা হচ্ছে কোষ সেলফ রিপ্রোডাকশন করতে পারে, অর্থাৎ নিজে নিজে নিজের বংশধর সৃষ্টি করতে পারে, অর্থাৎ একটা কোষ আরেকটা কোষ সৃষ্টি করতে পারে। তোমরা হচ্ছে পড়ছো অলরেডি কোষ বিভাজন প্রক্রিয়া, ওই যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই যে কোষ বিভাজন প্রক্রিয়াগুলো, এদের জন্য কোষকে অন্য কারো সাহায্য নেয়? কোষের কি অন্য কোনো ধরনের কারোর সাহায্য প্রয়োজন? আসলে মূলত কোষের কারোর সাহায্য প্রয়োজন নাই, কোষ নিজে নিজেই নিজের আরেকটা বংশধর সৃষ্টি করে। ওকে, এই জন্যই এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে অন্য সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজনন করতে পারে, মানে নিজের বংশধর সৃষ্টি করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এই সংজ্ঞাটা একদম একদম ঠাডা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? একদম ঠাডা মুখস্থ থাকতে হবে, মানে একদমই এটা বইলা ফেলতে হবে। ওকে, এটা জানি তোমরা অলরেডি, তোমাদের হয়তো মুখস্থ অনেকেরই, যাদের মুখস্থ নাই তারা এটা মুখস্থ করে ফেলবা। এখন বলতে পারো ভাই আপনি হচ্ছে অ্যাডভার্টাইজিং এর সময় বলছিলেন যে হচ্ছে আমরা মুখস্থ সারা বায়োলজি পড়বো, ঠিক আছে? মুখস্থ সারা বায়োলজি পড়ার যে মানে কনসেপ্ট দিয়া আমরা হচ্ছে ক্লিয়ার করে বায়োলজি পড়বো, মুখস্থ করব না, ঠিক আছে? দেখো এটা এই কনসেপ্ট তোমাদেরকে, এই যে আমি বললাম অর্ধবেদ্য, বা এই যে আমি বললাম সজীব মাধ্যম ব্যতি রেখে আত্মপ্রজনন সক্ষম, এটাই হচ্ছে কনসেপ্ট, কিন্তু বাকি যা ওইটা হচ্ছে তোমার, ঠিক আছে? এখন তুমি বুঝলা কিন্তু তুমি মুখস্থ করলা না বায়োলজিতে, তাইলে কোনোই লাভ নাই। এটা হচ্ছে ম্যাথ না যে তুমি হচ্ছে আমি তোমাকে একটা সমাধান বুঝাইয়া দিলাম, তুমি এটা হচ্ছে 10 দিন পরে তুমি ওটা মনে করে আরেকটা ম্যাথ করে ফেলবা। এটা বিষয়টা এরকম না। বায়োলজি মূলত এটা মুখস্থ তোমাকে করতেই হবে, ঠিক আছে? এই যে আমরা যে মেডিকেলে পড়াশোনা করি, আমাদেরকে মুখস্থ মুখস্থ আর মুখস্থ, এটার বিকল্প নাই। কিন্তু তোমার কি, যদি তুমি বুঝে মুখস্থ করো, তুমি যদি জেনে মুখস্থ করো, তাহলে তোমার এই জিনিসটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে, ঠিক আছে? তোমার 1-2 বছর পর্যন্ত এই জিনিসটা তুমি ভুলবা না। কিন্তু যদি না জেনে যে এমনি এমনি মুখস্থ করো, যে মানে এই ওয়ার্ডের পরে এই ওয়ার্ড জাস্ট এমনি, তুমি হয়েছে এখন পড়বা সকালেই ভুলে যাবা, এখন পড়বা সকালেই ভুলে যাবা, বুঝতে পারছো? এই জন্য জাস্ট আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে পড়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এখানে হচ্ছে বেলজিয়ামের আরেকজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে জো ব্রেশেট। ওকে, উনি হচ্ছে কি করছে, উনি হচ্ছে 1961 সালে হচ্ছে একটা সংজ্ঞা দিয়েছিল, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। এগুলো তোমাকে হচ্ছে না, মানে এটা তুমি জানার জন্য জানতে পারো। আর হচ্ছে সিপি হিকম্যান, উনি কি করছিল, উনি হচ্ছে 1970 সালে আরেকটা সংজ্ঞা দিয়েছে যে স্বনিয়ন্ত্রিত ও প্রজনন সক্ষম ন্যূনতম এককের নামই হচ্ছে কোষ। ওকে, স্বনিয়ন্ত্রিত, তাহলে কোষ নিজে নিজে নিয়ন্ত্রিত হয় এবং স্বপ্রজননে সক্ষম এবং নিজে নিজে নিজের প্রজনন করতে পারে। ওকে, এবং হচ্ছে একটা ন্যূনতম বা ক্ষুদ্রতম একক, বুঝতে পারছো? তাহলে আমাদের দেহের, মানে প্রাণীর দেহের বা জীবের দেহ বলো তুমি, জীবের দেহের একটা ন্যূনতম একক হচ্ছে কোষ, এবং হচ্ছে এটা স্বনিয়ন্ত্রিত, এই কোষটা স্বনিয়ন্ত্রিত এবং স্বপ্রজননে সক্ষম। উনি সংক্ষিপ্ত সংজ্ঞা দিলে ওই সংজ্ঞাটা কিন্তু খুবই সুন্দর, বুঝতে পারছো? এই সংজ্ঞাটা কিন্তু আসলে অল্প কথা দিয়ে উনি অনেক বড় কিছু বুঝাইছে। ওকে, আচ্ছা, তারপর দেখো ডি রবার্টস, উনি হচ্ছে 1989 সালে উনি কি বলছে যে জীবের মৌলিক গঠনগত ও কার্যগত এককের নামই হলো কোষ, ঠিক আছে? তাই এটা তোমরা ছোটবেলার সঙ্গে এটা তোমরা পারো আশা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তারপরে হচ্ছে আমরা এখন একটা মজার জিনিস জানবো, ঠিক আছে? খুবই মজার জিনিস। এতক্ষণ তোমরা যা জানছো এইগুলা তোমরা আগে থেকে জানো আমি আশা করি, ঠিক আছে? কিন্তু এখন যা বলবো এটা তুমি আগে থেকে জানো না, ঠিক আছে? তো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, ঠিক আছে? তোমাকে মানে এই কোষ ও এর গঠন, এটার একদম বেসিকটা বুঝতে হলে তোমাকে এই প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা তোমাদের বুঝতে হবে। দেখো, প্রথম একটা জিনিস যখন তৈরি হয়, আমরা জানি একটা কোষ আরেকটা কোষ থেকে তৈরি হয় কি, বিভাজন প্রক্রিয়ায়, মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায়, মিওসিস বিভাজন প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়ায়, বিভিন্ন বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়। কিন্তু একটা কোষ থেকে যে আরেকটা কোষ সৃষ্টি হয়, এইভাবে যদি আমি হচ্ছে চিন্তা করি যে প্রাগৈতিহাসিক কোনো কাল, কয়েকশো কোটি বছর আগে, যখন হচ্ছে কোনো প্রাণের আবির্ভাব ছিল না, যখন এই পৃথিবীতে কোনো কোষ ছিল না, তখন এই কোষ আসছে কোথা থেকে? মানে প্রথম কোষটা আসছে কোথা থেকে, তাই না? এই প্রথম কোষ আসার জন্য এইটার অবশ্যই কোনো একটা মেকানিজম আছে, কোনো না কোনো একভাবে আসছে এই কোষটা, তাই না? তাহলে দেখো, এইটার অনেকগুলো হাইপোথিসিস আছে, ঠিক আছে? অনেক বিজ্ঞানী অনেকভাবে এটার হাইপোথিসিসকে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে প্রথম কোষ সৃষ্টির যে আবিষ্কারের যে হচ্ছে তোমার ইতিহাসটা, এই ইতিহাসটা অনেকেই হচ্ছে বের করার চেষ্টা করছে, কিন্তু এটা অনেক অনেক বছর পুরাতন,
ঠিক আছে, কয়েক শ কোটি বছর পুরাতন। তো এই জন্য এটার জন্য এক এক বিজ্ঞানীর এক একটা মত। তবে আমরা তোমাদের যে মেইন টেক্সট বুক, সেই টেক্সট বুকের রেফারেন্স টেনে যেটা হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের বইয়ে যেটা বলা হয়েছে সেটাকেই আমরা হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এইটা ছাড়াও আরো অনেকগুলা তোমাদের হচ্ছে হাইপোথিসিস আছে। ওকে, আচ্ছা দেখো তাহলে প্রথম কোষ সৃষ্টির যে প্রক্রিয়া এইটাকে মূলত হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, মানে আমরা এখন যেই হাইপোথিসিসটা পড়বো, ওকে আমি আগেই বললাম যে প্রথম কোষ সৃষ্টির অনেকগুলো হাইপোথিসিস আছে, আমরা এখন যে হাইপোথিসিসটা পড়বো সেই হাইপোথিসিসের নাম হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। ওকে, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এখন কথা হচ্ছে এটা কি, এটা কিভাবে কি, দেখো এটার জন্য আমরা হচ্ছে একটা পেজ নেই। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে এই পৃথিবীতে, ঠিক আছে, এই পৃথিবীতে যখন কিছুই ছিল না, নাথিং, ওকে, 280 কোটি বছর পূর্বে, 280 কোটি বছর পূর্বে, ওকে, তখন এই পৃথিবীতে কোনো জটিল যৌগ ছিল না। মানে তোমার হচ্ছে কোনো প্রাণ তো অনেক পরের কথা, এই পৃথিবীতে তখন কোনো জটিল যৌগই ছিল না। ওকে, তখন তাহলে কি ছিল এই পৃথিবীতে? এই পৃথিবীতে ছিল গ্যাস ছিল, ওকে, এবং হচ্ছে তরল ছিল, মানে পানি ছিল। তাহলে বেশিরভাগই পানি ছিল। তাহলে হচ্ছে ধরো এই যে আমাদের কিছু হচ্ছে পানি ছিল এবং হচ্ছে কি ছিল, এখানে হচ্ছে কিছু গ্যাস ছিল। কি কি গ্যাস ছিল? এখানে হচ্ছে মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল। ওকে, এই গ্যাসগুলা তখন এই পৃথিবীতে ছিল। ওকে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। ওকে, তাহলে এইগুলার সাথে আর কি ছিল? আর হচ্ছে এখানে পানি ছিল। ওকে, এই গ্যাসগুলা যখন হচ্ছে তখন আমাদের হচ্ছে এই যে যখন হচ্ছে এই পৃথিবীতে কিছুই ছিল না, তখন হচ্ছে লাইটেনিং হইতো খুব বেশি। মানে হচ্ছে তোমার কিছুদিন পর পরই বজ্রপাত হইতো, বুঝতে পারছো? তো বজ্রপাতের ফলে যখন এইগুলার উপরে, ঠিক আছে, এইগুলার উপরে যখন হচ্ছে বজ্রপাত হলো, ঠিক আছে, কি হয়েছে? আমরা যখন লাইটেনিং বা হচ্ছে বজ্রপাত হয়েছে তখন কি হয়েছে? তখন হচ্ছে এই যে গ্যাসগুলা হচ্ছে কনভার্ট হয়ে গেছে কিছু সরল যৌগে, ঠিক আছে। এই গ্যাসগুলা তখন কনভার্ট হয়েছে কিছু সরল যৌগ। তাহলে মনে রাখবা এগুলাকে বলা হচ্ছে সরল যৌগ। তাহলে কি কি সরল যৌগে তারা কনভার্ট হয়েছে? দেখো, 1 নাম্বার তারা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়েছে। অ্যামাইনো অ্যাসিড। তারপর হচ্ছে তারা এখান থেকে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়েছে। ওকে, এবং হচ্ছে তারা নিউক্লিক অ্যাসিডে কনভার্ট হয়েছে। ওকে, তাহলে এই যে পৃথিবীতে কিছুই ছিল না, ছিল শুধু গ্যাস। কে কে গ্যাস? এই যে মিথেন, কি বলে, অ্যামোনিয়া, তারপর হচ্ছে হাইড্রোজেন, আরো হচ্ছে কি ছিল, কিছু পানি ছিল। কিন্তু তখন বিশেষভাবে মনে রাখতে হবে তখন কোনো মুক্ত অক্সিজেন ছিল না। যদি মুক্ত অক্সিজেন থাকতো তাহলে জীবের আবির্ভাব হইতো, ঠিক আছে। তো আমরা জানি অক্সিজেন যখন থাকে না তখন হচ্ছে কি জীব বাঁচতে পারে না, তাই তখন জীবের কোনো আবির্ভাব হয় নাই। যেরকম হচ্ছে এই সৌরজগতে বা এই মহাবিশ্বে অনেক অনেক গ্রহ আছে, যেই গ্রহগুলাতে এখনো প্রাণের আবির্ভাবের অস্তিত্ব পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় না? যে ওইখানে হচ্ছে অক্সিজেন লেভেল অনেক কম, ঠিক আছে। তো তখন কোনো মুক্ত অক্সিজেন ছিল না।
ওকে, তাহলে তখন হচ্ছে এইগুলার উপরে লাইটেনিং হয়েছে, মানে বজ্র পদার্থ, আর বজ্র পদার্থ মানেই কি এখানে প্রচুর পরিমাণ শক্তি এদের উপরে পড়ছে। তাহলে এই শক্তি পড়ার ফলে কি হয়েছে দেখো, এরা হচ্ছে কিছু সরল যৌগে কনভার্ট হয়েছে, এদেরকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এখন দেখো এই যে অ্যামাইনো অ্যাসিড, এটা তোমরা অলরেডি জানো, এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি প্রোটিন তৈরির মনোমার। এই অ্যামাইনো অ্যাসিড কি প্রোটিন, এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় প্রোটিন, অর্থাৎ এই প্রোটিনটা হচ্ছে একটা পলিমার এবং এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে একটা মনোমার। ওকে, তাহলে এই অ্যামাইনো অ্যাসিড মনোমার দিয়ে এমন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, ধরো এই যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে সংযুক্ত হয় তখন তাকে প্রোটিন বলি। অ্যাকচুয়ালি এরকম শুধু সংযুক্ত হলেই সেটাকে প্রোটিন বলি না, এটাকে আবার ফোল্ড করতে হয়। ঠিক আছে, কিরকম, এই যে এরকম যখন এরকম চেইন আকারে যুক্ত হয়ে এরা আবার হচ্ছে একে অপরের সাথে ফোল্ড হয়ে যায়, তখন হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে প্রোটিন। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে কি আছে ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে, ফ্যাটি অ্যাসিড থেকে লিপিড তৈরি হয়েছে। ওকে, ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হলো লিপিড, এবং এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে আরএনএ। বুঝতে পারছো? তো প্রথম হচ্ছে এই যে এই আরএনএ তৈরি হয়, লিপিড তৈরি হয় এবং হচ্ছে প্রোটিন তৈরি হয়। ওকে, এখন হচ্ছে আমাদের একটা কোষের জন্য কি দরকার বলতো, একটা কোষ সৃষ্টির জন্য কি দরকার? প্রথমে হচ্ছে তার কোষ প্রাচীর দরকার। ধরো এইটা একটা কোষ, তাহলে সবার প্রথমে যেই জিনিসটা দরকার কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি, এটা দরকার আমাদের, তাই না? তাহলে কোষ ঝিল্লি বলি আমরা, কারণ কোষ প্রাচীর সবার থাকে না, শুধু উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে। তাহলে একটা কোষের জন্য সবার প্রথমে একটা কোষ ঝিল্লি দরকার। কোষ ঝিল্লি তৈরি হয় কি কি জিনিস দিয়ে? কোষ ঝিল্লি তৈরি হয় এই যে প্রোটিন, লিপিড, এগুলা দিয়ে, আরো হচ্ছে থাকে ফসফোলিপিড। ঠিক আছে, তবে এদের বেসিক জিনিসটা হচ্ছে প্রোটিন এবং লিপিড। এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের কি তৈরি হয়, এই যে আমাদের যে কোষ ঝিল্লিটা এটা তৈরি হয়। এটার সাথে আরো হচ্ছে স্পেসিফিকভাবে ফসফোলিপিড থাকে। তো প্রথমে হচ্ছে এটা আমরা হচ্ছে এইটুক মনে রাখি যে প্রোটিন এবং লিপিড দিয়ে প্রথমে হচ্ছে এই যে কোষ ঝিল্লিটা তৈরি হয়েছে একটা কোষের। ঠিক আছে, এবং হচ্ছে এই যে এই আরএনএ, এই আরএনএটা এই যে এই কোষের মধ্যে এইভাবে ছিল। ওকে, এইটাই হচ্ছে আমাদের প্রিমিটিভ সেল বা আমাদের সর্বপ্রথম যেই কোষটা। ঠিক আছে, আমাদের সর্বপ্রথম যেই কোষটা, সেই কোষটাই হচ্ছে এই যে এই কোষটা, যেই কোষটার মধ্যে শুধু একটা কোষ ঝিল্লি ছিল এবং হচ্ছে শুধুমাত্র একটা আরএনএ ছিল। বুঝতে পারছো? এবং এই যে আরএনএ এবং যে এই যে কোষ, এইটাকে আমরা বলি প্রোটোসেল। ঠিক আছে, এটা মূলত একটা প্রোটোসেল, অর্থাৎ যে সর্বপ্রথম আবিষ্কৃত যে হচ্ছে বা প্রথম যে কোষটা তৈরি হয়েছিল সেই কোষটাকে আমরা প্রোটোসেল বলি। ওকে, এখন হচ্ছে এই যে প্রোটোসেল, এটা থেকে কি হবে, এটা থেকে দেখো এখন হচ্ছে এই যে আরএনএ তৈরি হইলো, এই আরএনএ আমরা জানি হচ্ছে আরএনএ সকল কাজ, একটা কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করতে পারে না। আরএনএ হচ্ছে আরেকটা কাজিন ব্রাদার্স আছে। ঠিক আছে, ওইটারে আমরা কি বলি, ডিএনএ, তাই না? তাহলে কোষের যে বাকি আরো হচ্ছে অনেক যে জৈবিক কার্যাবলী, এদেরকে নিয়ন্ত্রণের জন্য আরএনএ একা পারে না। তো এই জন্য হচ্ছে সময়ের সাপেক্ষে এবং হচ্ছে প্রয়োজন অনুসারে, এটা একদিনে হয় নাই, কিন্তু অনেক বছর হচ্ছে অতিবাহিত হওয়ার পর কোষ যখন মনে করলো যে তার আরএনএ দিয়ে হচ্ছে না, তখন সে কি করলো, তখন সে তার মধ্যে হচ্ছে এরকম পেঁচানো একটা ডিএনএ তৈরি করলো। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিএনএ। সে নিজের মধ্যে, যেহেতু হচ্ছে এই যে আরএনএ আছে, আরএনএ, ঠিক আছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ না। ওকে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় কোন মাধ্যমে বলতে পারবা? তোমরা যেহেতু হচ্ছে নতুন এখনো বলতে পারবা না, দেখো এটা হচ্ছে আমি বলি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, আর আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। ওকে, যদি হচ্ছে এই যে প্রক্রিয়াটাকে উল্টে দেই, তাহলে হচ্ছে দেখো বিষয়টা এরকম, ডিএনএ থেকে আরএনএ এটা তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। ওকে, আর হচ্ছে যদি আমরা বলি যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, তাহলে কিভাবে তৈরি হবে? আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে দেখো এই প্রক্রিয়াটাই উল্টে গেছে না, মানে এই দিক থেকে এখন এই দিকে আসতেছে। তাহলে এখন এই ট্রান্সক্রিপশনটাকে রিভার্স করে দাও,
ঠিক আছে, তাহলে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে এই প্রক্রিয়া এই যে এখান থেকে হচ্ছে কি তৈরি হয়েছে, ডিএনএ তৈরি হয়েছে। ওকে, তাহলে দেখো এখন শুধু হচ্ছে কি আছে এটার মধ্যে, শুধু এটার মধ্যে হচ্ছে একটা ডিএনএ আছে আর হচ্ছে কি আছে, একটা কোষ ঝিল্লি আছে। তো এইটাকে আমরা বলবো আদি কোষ। এটা কি, এটা মূলত একটা আদি কোষ। কারণ এই আদি কোষে কি হয়েছে দেখো, এখানে হচ্ছে ছড়ায়া ছিটে আছে। আদি কোষ কি আর কি আমরা পড়বো, সমস্যা নেই। আচ্ছা দেখো তারপর কি হয়, তারপর হচ্ছে এই যে এই কোষটার ভেতরে হচ্ছে আরেকটা প্রাচীর হয়। এই প্রাচীরটার ভেতরে এই যে হচ্ছে এইখানে যে হচ্ছে ডিএনএটা ছিল, এইটা হচ্ছে এইখানে যায়া জমা হয়। ঠিক আছে, তো তখন হচ্ছে এই কোষটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত কোষ। তখন এই কোষটাকে কি বলি, প্রকৃত কোষ। ওকে, আচ্ছা এখন এই যে আদি কোষ প্রকৃত কোষ এদের পার্থক্য পড়াবো, সমস্যা নাই। আচ্ছা তাহলে এখন হচ্ছে এই যে প্রথম যে কোষের আবিষ্কার সম্বন্ধে যে কথাগুলা বললাম, তোমরা বুঝতে পারছো? বলো তো শুনি। আচ্ছা দেখো এখন হচ্ছে আচ্ছা এই যে দেখো এখন আমি যে এতক্ষণ কথা বললাম, আমি যে এতক্ষণ যে আলোচনাটা করলাম, তো এখানটা আমার আলোচনা, তোমরা এটা কেন বিশ্বাস করবা? এটা বিশ্বাস করার তো কোনো কারণ নাই, তাই না? এটার আমার হচ্ছে একটা ভিত্তি লাগবে, বা এটার কোনো একটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ থাকতে হবে এটার। ঠিক আছে, তো দেখো এই প্রমাণটাই আমার হয়ে কইরা দিছে কে? স্টেইনলি মিলার। ঠিক আছে, এই স্টেইনলি মিলার উনি হচ্ছে এই যে হচ্ছে প্রথম কোষের যে সৃষ্টি, এটা নিয়ে যে হচ্ছে এই যে এই হাইপোথিসিস নিয়ে উনি কাজ করতে করতে উনি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে, যে হচ্ছে যেহেতু প্রথমে হচ্ছে শুধুমাত্র কি ছিল, হচ্ছে অ্যামোনিয়া ছিল, তারপরে হচ্ছে মিথেন ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, ঠিক আছে, আর হচ্ছে পানি ছিল, তাই না? এই কয়টা জিনিস ছিল প্রথমে এই পৃথিবীতে। তাহলে তিনি হচ্ছে এই কয়টা জিনিসকেই নিছে। দেখো প্রথমে হচ্ছে এই যে এইখানে উনি নিছে পানি। ঠিক আছে, এইখানে উনি নিছে পানি। ওকে, তাহলে এই পানি নিয়ে উনি কি করছে, উনি হচ্ছে তাপ দিছে। তাহলে এটা হচ্ছে তাপ। এই পানি নিয়ে উনি তাপ দিছে। তাহলে এই পানিকে তাপ দিলে কি হবে বলো তো? এই যে ছোট ছোট এই যে কণা দেখা যাচ্ছে, এগুলা কি? এগুলো হচ্ছে বাষ্প। ঠিক আছে, তাহলে এখান থেকে তৈরি হয়েছে বাষ্প। তারপর দেখো তিনি হচ্ছে আরেকটা জায়গা রাখছে যেখানে হচ্ছে এই বাষ্পগুলা যায় জমা হচ্ছে। বাষ্পকে আমরা কি বলতে পারি? দেখো H2O যখন হচ্ছে গ্যাসিয়াস ফর্মে চলে যায় তখন আমরা তাকে বাষ্প বলি। ওকে, তাহলে H2O গ্যাসীয় ফর্মে আছে। তাহলে দেখো এই যে এই জায়গাটুকের মধ্যে কি আছে, এই জায়গাটুকের মধ্যে H2O গ্যাস আছে। এবং হচ্ছে উনি কি করছে, এইখানে হচ্ছে আরো কিছু জিনিস রাখছে। কোন জিনিস? ওই যে ওই গ্যাসগুলা, যেই গ্যাসগুলো এই পৃথিবীর শুরু থেকে ছিল, মিথেন গ্যাস, তারপরে হচ্ছে এই যে অ্যামোনিয়া, তারপরে কি হাইড্রোজেন গ্যাস, উনি হচ্ছে এইগুলাকে এই চেম্বারটার মধ্যে রাখছে। ওকে, রাখার পর উনি কি করছে, এখন এই দিক থেকে তো হচ্ছে উত্তপ্ত করা হয়েছিল, তাই না? এই দিক থেকে উত্তপ্ত করে এই যে বাষ্পগুলা এইখানে আসছিল, তাহলে এরা তুলনামূলক গরম। তো এখন এদেরকে কুলিং করার জন্য এই যে জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে এদেরকে কুলিং করার জন্য একটা জায়গা রাখা হয়েছে, একটা প্রক্রিয়া রাখা হয়েছে। এই প্রক্রিয়ায় এরা হচ্ছে কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। ওকে, ঠান্ডা হওয়ার পর তাহলে দেখো এই পানিগুলা, এই যে এইগুলা মিশ্রিত হয়ে, এই গ্যাসগুলা এই পানির সাথে মিশ্রিত হয়ে, বাষ্পের সাথে মিশ্রিত হয়ে এদিক দিয়ে নেমে, তাহলে এই যে এইখানে আইসা তারা জমা হচ্ছে। ঠিক আছে, এইখানে আইসা জমা হচ্ছে। ঠিক আছে, এখন কি হয়েছে দেখো, এই স্টেনলি মিলার সাহেব উনি যখন এই এক্সপেরিমেন্টটা করে তখন মানে প্রথম দিন উনি দেখে যে এই পানির তো কোনো পরিবর্তনই হচ্ছে না। আমি এই দিক দিয়ে হচ্ছে পানির তাপ দিলাম, এই পানি হচ্ছে এইখানে আনলাম, এই গ্যাসগুলা মিশাইলাম, তারপর ঠান্ডা করলাম, এখানে ওই পানির মতোই জমা আছে। তাহলে পানির তো কোনো পরিবর্তন হলো না। পানির কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। দেখো পানির কালার যা আছে তাই আছে, তাই না? এখন উনি কি করছে, এখন উনি ভাবলো
যে হচ্ছে তখন তো হচ্ছে প্রচুর লাইটেনিং হইতো বা বজ্রপাত হইতো, তো এই জন্য উনি হচ্ছে এই যে দেখো এই যে এখানে হচ্ছে একটা প্লাস এবং মাইনাস, এটা দিয়ে আমরা কি বুঝতেছি, উনি একটা বৈদ্যুতিক সংযোগ এখানে স্থাপন করছে। ওকে, উনি কি করছে, উনি হচ্ছে এই যে এই চেম্বারের সাথে একটা বৈদ্যুতিক সংযোগ স্থাপন করছে, যে বৈদ্যুতিক সংযোগ দিয়া উনি এখানে হচ্ছে কি দিতে পারবে, মানে কারেন্ট দিতে পারবে, মানে বৈদ্যুতিক চালনা বা বৈদ্যুতিক ওয়েভ, ইলেকট্রিক ওয়েভ দিতে পারবে, যেটা প্রকৃতিতে ন্যাচারালি তৈরি হইতো, উনি হচ্ছে এখানে এটা কৃত্রিমভাবে তৈরি করছে। ওকে, একটা ন্যাচারাল ওয়েভ বা ওয়েভের মতো করে একটা ইলেকট্রিক ওয়েভ তৈরি করছে। ওকে, এই যে ইলেকট্রিক ওয়েভটা, এই ইলেকট্রিক ওয়েভটা যখন উনি এইখানে দিছে, এইখানে যখন উনি দিছে ইলেকট্রিক ওয়েভটা, তখন কি হয়েছে, তখন কিছুদিন পরে দেখা গেল কি, কিছুদিন পরে হচ্ছে এই যে পানিগুলো আছে, এই পানিগুলার রং আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। ওকে, কিছুদিন পর উনি লক্ষ্য করলো এই লাইটেনিং দেওয়ার কারণে এই পানির রং আস্তে আস্তে চেঞ্জ হয়ে কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কালো কেন হলো, কারণ হচ্ছে উনি তারপর এই পানিটা এখান থেকে এই যে এই কর্কটা খুলে উনি হচ্ছে এই পানিটা নিল, এই পানিটা নিয়ে উনি চেক করে দেখলো এই পানির মধ্যে কি পাওয়া গেল, এই পানির মধ্যে পাওয়া গেল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, এই পানির মধ্যে উনি পাইলো অ্যামাইনো অ্যাসিড। ওকে, দেখো অ্যামাইনো অ্যাসিড পাওয়ার মানেই হচ্ছে কি, কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। আর প্রোটিন যদি তৈরি হয়, প্রোটিন দিয়েই কি হবে, প্রোটিন দিয়ে হচ্ছে আমাদের ওই যে কোষ ঝিল্লির যেই প্রাচীরটা, কোষ ঝিল্লিটা তৈরি হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিএনএ আরএনএ এইগুলা তৈরি করার জন্য কি দরকার, প্রোটিন দরকার। ঠিক আছে, প্রোটিন ছাড়া তুমি হচ্ছে কিছুই বানাইতে পারবা না, বুঝতে পারছো? তো হচ্ছে প্রথমে হচ্ছে আগে অনেকে আছিল যে ডিএনএ আগে আবিষ্কৃত হয়েছে না প্রোটিন আগে আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে, এই ধরনের অনেক কন্ট্রোভার্সি ছিল। কিন্তু তারপর হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে হচ্ছে প্রথম প্রমাণিত হলো যে হচ্ছে কি না, এই প্রোটিনই আগে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে তাইলে হচ্ছে ওই যে স্যার আগে যে বললেন আরো হচ্ছে ওই যে কি ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে ওই যে কি নিউক্লিক অ্যাসিড, এইগুলা তৈরি হয়, এইগুলা কিভাবে তৈরি হয়? দেখো ফ্যাটি অ্যাসিডটাও হচ্ছে এই যে এইখানে উনি তৈরি করতে পারছিল কিভাবে, এই যে এইখানে এই পানি এবং হচ্ছে উনি কার্বন মনোঅক্সাইড নিয়েছিল। ঠিক আছে, পানি এবং কার্বন মনোঅক্সাইড নিয়ে যখন লাইটেনিং করছিল তখন হচ্ছে এইখানে উনি হচ্ছে লিপিড মানে ফ্যাটি অ্যাসিড পাইছিল। ঠিক আছে, আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডটা মূলত সমুদ্রের যে তলদেশ, এই সমুদ্রের তলদেশ তো হচ্ছে কর্দমাক্ত এবং তখন আরো বেশি কর্দমাক্ত ছিল। এই কর্দমাক্ত সমুদ্রের তলদেশের নিচে আরো প্রচুর পরিমাণ অজানা গ্যাস ছিল। ঠিক আছে, যেই গ্যাসগুলা থেকে ধারণা করা হয় যে হচ্ছে প্রথম আরএনএটা তৈরি হয়, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের মূলত প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে হচ্ছে কোষের যে প্রথম সৃষ্টি সেটা হচ্ছে আমরা ধারণা পাই। ওকে, তাহলে দেখো এই কোষের প্রথম সৃষ্টিতে আমরা কি কি জিনিস হচ্ছে জানলাম, যে এই প্রথম কোষে অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। তাহলে এই যে হচ্ছে গ্যাসগুলা, এইগুলা কি জীবিত উপাদান? এগুলো তো জীবিত উপাদান না, এগুলো জড় উপাদান। তাহলে প্রথম হচ্ছে কি, একটা জড় উপাদান থেকে, কিছু জড় উপাদান থেকে কোষটা সৃষ্টি হয়েছিল। ওকে, তারপর দেখো এই যে লাইটেনিং এর ফলে বায়ুমণ্ডলে বিরাজমান এই যে হচ্ছে এটা C4 হবে, হচ্ছে কি মিথেন, অ্যামোনিয়া, তারপরে হচ্ছে পানি, হাইড্রোজেন গ্যাস। ওকে, তাহলে এইগুলা থেকে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। অ্যামাইনো অ্যাসিডের পাশাপাশি হচ্ছে যে তোমার ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এইগুলো সৃষ্টি হয়েছিল। ওকে, তারপরে কি এই দেখো গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়েছিল। ওই যে তোমরা যে এই যে হাইড্রোকার্বন পড়ো না, এই যে জৈব যৌগ পড়ো, এই জৈব যৌগ বা হাইড্রোকার্বন এইটা ওই সময়ে সৃষ্টি হয়েছিল। এইটা কোথায় সৃষ্টি হয়েছিল? এই যে গভীর সমুদ্রে। ওকে, এবং এই কার্বনের শিকল থেকেই হচ্ছে কি ধারণা করা হয় আরএনএ তৈরি হয়েছিল, বুঝতে পারছো? কারণ আরএনএ বা ডিএনএ বা একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করার জন্য তোমাকে সর্বপ্রথম যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা সুগার, একটা শর্করা। ঠিক আছে, কোন শর্করা দরকার? হচ্ছে একটা রাইবোজ শর্করা দরকার। দেখো রাইবোজ শর্করা, এই রাইবোজ শর্করা থেকেই মূলত কি হয়,
রাইবোজ শর্করা থেকে। এই রাইবোজ শর্করা থেকেই মূলত হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। যদি সেটা ডিঅক্সি রাইবোজ হয় তাহলে সেটা ডিএনএ হবে, যদি হচ্ছে হয় তাহলে হচ্ছে রাইবোজ সুগার হয় যদি সাধারণ, তাহলে সেটা হচ্ছে আরএনএ হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে রাইবোজ সুগারটা, এই রাইবোজ সুগারটা তৈরির জন্য আমার 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 কি দরকার? আমার হচ্ছে কার্বন দরকার। সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা কার্বন দরকার। তাহলে এই গভীর সমুদ্রের এই যে কার্বন যৌগ, এই কার্বন যৌগ থেকে মূলত হচ্ছে এই যে ধারণা করা হয় রাইবোজ সুগার তৈরি হয়েছিল, সেটা থেকে হচ্ছে কি আরএনএ তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। ঠিক আছে, এই ফসফোলিপিড বাইলেয়ারটা দেখো এই যে এখানে যেহেতু লিপিড আমরা পেয়ে গেলাম, এই যে এইখান থেকে এইগুলা থেকে আমরা লিপিড পেয়ে গেছি, তাহলে সেটার সাথে ফসফেট তো একটা গ্যাস। ঠিক আছে, তাহলে এই ফসফেট গ্যাসটা এই লিপিডের সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে? ফসফোলিপিড তৈরি করছে। আর আমরা জানি যে হচ্ছে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি গঠিত হয় সাধারণত ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। কোষ ঝিল্লির দুইটা স্তর থাকে, দ্বিস্তরী হয়, এটা সাধারণত ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত হয়। এটা যদি তোমরা না জানো সমস্যা নাই, এটা আমি তোমাদেরকে পড়াবো। তোমাদের হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল নামে একটা মডেল আছে কোষ ঝিল্লির, সেইখানে আমি তোমাদেরকে পড়াবো, সেইখানে এটার বিস্তারিত পড়াবো, সমস্যা নাই। ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, তারপর দেখো আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। তাহলে এইটা তোমাকে প্রথমে মনে রাখতে হবে, এটা তোমার এমসিকিউ আসতে পারে যে হচ্ছে প্রথম বংশগতির ধারা শুরু হয় কিসের মাধ্যমে? তোমরা হচ্ছে একবারে ঢালাও ভাবে দিয়ে আসবা ডিএনএ। ঠিক আছে, কিন্তু দেখো এটা মূলত আনসারটা কি হবে? আরএনএ। ঠিক আছে, কারণ প্রথম এই পৃথিবীতে আরএনএ যাত্রা শুরু করছিল, তারপর তা থেকে ডিএনএ তৈরি হয়েছে। বুঝতে পারছো? এখন আমরা আরএনএ এর গুরুত্ব না দিলে কি হবে? ওই মূলত হচ্ছে কি মানে পুরাতন। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো আদিকোষের ডিএনএ পরিবর্তিত হয়ে কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে এই যে দেখো আদিকোষের ডিএনএ পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়। ওই যে আমি একটু আগে হচ্ছে এই যে একটা চিত্র আঁকছিলাম, একটা চিত্রে হচ্ছে এইরকম হচ্ছে পেঁচানো গুছানো আঁকছিলাম, আর আরেকটা চিত্রে হচ্ছে এই যে এরকম দিছিলাম। ঠিক আছে, যদি এরকম পেঁচানো গোছানো থাকে সেটা হচ্ছে আদিকোষ, আর যদি হচ্ছে এই যে এরকম হচ্ছে একটা নিউক্লিয়াস দিয়ে একটা হচ্ছে সুগঠিত হচ্ছে নিউক্লিয়াস তৈরি করে, তাহলে সেটা প্রকৃত কোষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর দেখো তারপর হচ্ছে কি, আচ্ছা এখন দেখো এখন এইটা হচ্ছে খুবই মজার আর একটা প্রক্রিয়া। ওকে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। এখন কথা হচ্ছে এই যে সিম্বায়োসিস, এই জিনিসটা কি? তোমরা হচ্ছে মিথজীবিতা পড়ছিলাম, মনে আছে? মিথজীবিতার মধ্যে তোমরা কি পড়ছিলা? যে হচ্ছে দুইটা প্রাণী বা দুইটা হচ্ছে জীব একটা আরেকটাকে উপকারের স্বার্থে বা হচ্ছে একটা আরেকটাকে কোনো সাহায্য করার স্বার্থে যখন একসাথে হচ্ছে থাকে, তখন আমরা তাকে সিম্বায়োসিস বলি। বুঝতে পারছো? তো মিথজীবিতা হচ্ছে উপকারের স্বার্থে অপকারের স্বার্থে এরকম হয়। ঠিক আছে, একে অপরের কখনো কখনো উপকার করে, একে অপরের কখনো কখনো ক্ষতি করে। তোমরা এটা পড়ছো। সহজ কথা হচ্ছে দুইটা জীব যখন একসাথে একত্রে অবস্থান করে, ঠিক আছে, দুইটা জীব যখন একসাথে অবস্থান করে, ভিন্ন ভিন্ন প্রজাতির, একই প্রজাতির না, যেরকম মানুষ একসাথে অবস্থান করে, তাইলে কি এটা মিথজীবিতা? না। যদি হচ্ছে মানুষের সাথে অন্য কোনো প্রজাতি বলতে ধরো মানুষের সাথে গরু বা ছাগল, যদি তারা হচ্ছে একত্রে বসবাস করে এবং তারা একে অপরের কোনো উপকার করে, সেই ক্ষেত্রে সেটা সিম্বায়োসিস হইতে পারে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে যেরকম হচ্ছে তোমার যে স্বর্ণলতা হচ্ছে কোনো উদ্ভিদকে পেঁচায় উপরে উঠে, ঠিক আছে, তখন হচ্ছে কি স্বর্ণলতা ওই উদ্ভিদের দেহ থেকে হচ্ছে কি গ্রহণ করে? খাদ্য গ্রহণ করে, কি হোস্টোরিয়া নামক চূষক অঙ্গের সাহায্যে। তোমরা এগুলো পড়ছো, তাই না? আর হচ্ছে কি শৈবাল ছত্রাক একসাথে হচ্ছে কি সহ অবস্থান করে, এইটাও এক ধরনের মিথজীবিতা, তাই না? তাহলে হচ্ছে শৈবাল ছত্রাককে কিছু উপকার করে, শৈবাল এবং ছত্রাক ও শৈবালকে কিছু উপকার করে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এক ধরনের সিম্বায়োসিস প্রক্রিয়া। ওকে, এখন এই কোষ তৈরির মধ্যে সিম্বায়োসিস আসলো কোথা থেকে? এইখানে তো আমরা একটা কোষ পড়তেছি, এখানে আবার জীব আসলো কোথা থেকে, তাই না? দেখো এইটা হচ্ছে একটা খুবই মজার একটা জিনিস। দেখো প্রথমে হচ্ছে আমি দেখো আবার ওই একই ঘুরে ফিরে একই আলোচনাতে যাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা পেজ নেই। দেখো আচ্ছা, আমরা প্রথমে একটা কোষ আঁকছি। ওকে, এই কোষটার ভেতরে আমি বললাম যে হচ্ছে কি একটা নিউক্লিয়াস আছে, মানে একটা সুগঠিত নিউক্লিয়াস আছে, এবং হচ্ছে এটার ভিতরে কি ওই যে ডিএনএ গুলো আইসা হচ্ছে অবস্থান করছে। ওকে, তাহলে এইটাকে আমরা বলতেছি যে প্রকৃত কোষ। একটু আগে আমি তোমাদেরকে বললাম এটা একটা প্রকৃত কোষ, তাই না?
কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এই প্রকৃত কোষে কি শুধু একটা কোষ ঝিল্লি আর হচ্ছে এই যে নিউক্লিয়াস ডিএনএ এই দিয়েই কি হচ্ছে একটা প্রকৃত কোষ হয়ে যায়? একটা কোষের মধ্যে কি আর কিচ্ছু নাই? হ্যাঁ, কোষের মধ্যে আছে না আরো 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 অনেকগুলো অঙ্গাণু আমরা দেখতে পাই না? যেরকম ধরো যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, ধরো হচ্ছে কি এই যে একটা ধরো এটা হচ্ছে কি একটা মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে কি তারপর ধরো এই যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট, ওকে। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট, এই যে মাইটোকন্ড্রিয়া, এইগুলো তো এই কোষের মধ্যেই থাকে, তাই না? তাহলে এইগুলা ছাড়া তো একটা কোষ হইতে পারে না। কিন্তু প্রথম কোষটা এইভাবেই তৈরি হয়েছিল, কিন্তু তারপর কি হয়েছে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, তাহলে এইটা কোথা থেকে আসলো? দেখো, এই মাইটোকন্ড্রিয়া মূলত ভাইয়া কোনো মানে কোষের কোনো অঙ্গাণু ছিল না। প্রথমে এই মাইটোকন্ড্রিয়া বা এই যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট এইগুলা যে বলো, ঠিক আছে, এগুলা প্রথমে কোনো কোষের অঙ্গাণু ছিল না। ঠিক আছে, এরা ছিল পরিবেশে মুক্ত একটা জীব, তুমি এদেরকে ব্যাকটেরিয়া বলতে পারো, এক ধরনের ব্যাকটেরিয়া বলতে পারো, বুঝতে পারছো? এরা মূলত হচ্ছে প্রথমে এই পৃথিবীতেই মুক্ত অবস্থায় এরা ঘুরে বেড়াইতে, এরা কোষের কোনো অংশ ছিল না। ঠিক আছে, দেখো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা যে হচ্ছে তোমরা হচ্ছে 9, 10-এ যারা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার গঠন বা ক্লোরোপ্লাস্টের গঠন ভালোভাবে, প্লাস্টিডের গঠন ভালোভাবে পড়ে আসছো, তোমরা জানো এই মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে একটা কি বৃত্তাকার ডিএনএ থাকে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, জানো না তোমরা? তো এই যে বৃত্তাকার ডিএনএটা, এই বৃত্তাকার ডিএনএটা কার থাকে বলো তো? এই বৃত্তাকার ডিএনএ কার থাকে বলো? বৃত্তাকার ডিএনএ কার বৈশিষ্ট্য আমাকে একটু জানাও তো। এই যারা ক্লাস দেখতেছো বলো, বৃত্তাকার ডিএনএ কার বৈশিষ্ট্য? তোমরা জানো এই মাইটোকন্ড্রিয়াতে, এই বলো, কমেন্ট করে আমাকে জানাও বৃত্তাকার ডিএনএ কার বৈশিষ্ট্য? এই ছাত্ররা, ওই যে দেখো আরেকজনে কয় কি ভাইরাসের নাকি, বেটা তোর পিরামু। শোনো, ভাইরাস হচ্ছে ভাইরাস, একটা খুবই ভাইরাস সম্বন্ধে একটা খুবই বিখ্যাত মতবাদ আছে, কি জানো? ভাইরাস হলো ভাইরাস, বুঝতে পারছো? কারণ ভাইরাসের কোনো কোষই নাই, ভাইরাস মূলত অকোষীয়, বুঝতে পারছো? এটা মনে রাখবা তোমরা সবসময়, আজীবন মনে রাখবা। ভাইরাস হচ্ছে ভাইরাস, ভাইরাসকে কোনো কিছু দ্বারা ব্যাখ্যা করা যায় না, কোনো কিছু দ্বারা সংজ্ঞায়িত করা যায় না। ভাইরাস হচ্ছে কি, ভাইরাসের মধ্যে কোনো কোষই নাই। এইটা শুধুমাত্র যখন পোষক দেহে প্রবেশ করে কেবল তখনই সে তার সক্রিয়তা প্রদর্শন করতে পারে। এছাড়া ভাইরাস যখন পরিবেশে থাকে, বাহিরে থাকে, মানে জীব দেহের বাহিরে থাকে, তখন সে আসলে কিছু না, সে হি ইজ নাথিং, ঠিক আছে, কিচ্ছু না। ওকে, তাহলে বৃত্তাকার ডিএনএ হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। আমরা জানি একটা ব্যাকটেরিয়া, ধরো এই যে একটা ব্যাকটেরিয়া, তোমরা ব্যাকটেরিয়া পড়ছো না? ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে? এই যে এরকম একটা পেঁচানো ডিএনএ থাকে এবং হচ্ছে এই যে এখানে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, ঠিক আছে? এই যে আছে C26 বেস, কপালে যে দুঃখ আছে দেখো জিনিসটা, এই যে তোমরা এই যে জিনিসটা তোমাদের হচ্ছে চতুর্দশ অধ্যায় বা 14তম অধ্যায় হচ্ছে একটা অধ্যায় ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রযুক্তি, ঠিক আছে? এই যে জীব প্রযুক্তি অধ্যায়টা তুমি ওইটা যদি পড়ে আসতা তাহলে এইটা তুমি খুব ভালোভাবেই জানতা যে এইটা কি, একটা ব্যাকটেরিয়ার দেহে হচ্ছে একটা পেঁচানো ডিএনএ থাকে এবং একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকে। এই বৃত্তাকার ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। এই বৃত্তাকার ডিএনএ কে বলা হয়
প্লাজমিড। এই প্লাজমিডটা দিয়েই মূলত হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা পরিচালনা করা হয়, যেরকম হচ্ছে তোমার ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি, টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি, ঠিক আছে। এই যে বিভিন্ন জিনিসগুলো তৈরি করা হয় এইটা এই যে বৃত্তাকার ডিএনএটাকে ব্যবহার করেই তৈরি করা হয়। তাহলে দেখো এই ক্লোরোপ্লাস্টের মধ্যেও বৃত্তাকার ডিএনএ থাকে, এই মাইটোকন্ড্রিয়ার ভেতরেও এই যে মাতৃকার ভেতরেও কি থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে। এটা আমি তোমাদেরকে যখন গঠন পড়াবো তখন তোমাদেরকে বলবো, টেনশন নাই, ঠিক আছে। আমি জাস্ট এখন হচ্ছে একটা একদম হচ্ছে ব্রিফলি একটা আলোচনা করতেছি। দেখো তাহলে হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট এটার মধ্যে হচ্ছে বৃত্তাকার ডিএনএ, এটার মধ্যেও বৃত্তাকার ডিএনএ, অর্থাৎ এটা থেকে এইটা প্রমাণিত হয় যে এই যে ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়া এরা এই পৃথিবীতে এক সময় নিজেরা ব্যাকটেরিয়ার মতো করে বাঁচত। ব্যাকটেরিয়া যেরকম হচ্ছে স্বকীয় একটা জীব হিসাবে এই পৃথিবীতে বসবাস করে, এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এরাও এই পৃথিবীতে একটা সময় স্বকীয় জীব হিসাবে বসবাস করত। কিন্তু প্রয়োজনের তাগিদে, ঠিক আছে, যে দেখো মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে, মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, শক্তি তৈরি করার জন্য তার অনেকগুলা প্রভাবক দরকার, তার আরো অনেক কিছু দরকার। তো এইটা সে এই যে কোষ এবং সে তারা হচ্ছে ওই যে একে অপরের সাথে কি করলো, সিমবায়োসিস করলো, এন্ডোসিমবায়োসিস করলো বা মিথজীবিতা করলো, যে ও ওরে হচ্ছে বললো যে আমি তোমাকে কিছু সুবিধা দিব, ও ওরে বললো যে আমি তোমার এই সুবিধা দিব, তো তুমি যদি আমারে থাকতে দাও তাহলে আমি তোমার শক্তি তৈরি করে দিব, ঠিক আছে। আর কোষ বললো ঠিক আছে তোমার শক্তি তৈরি করার জন্য যা যা দরকার আমি তোমার এটা দিব, ঠিক আছে। তো এই যে তাদের মধ্যে যে হচ্ছে পরস্পর নেগোসিয়েশনের ভিত্তিতে যে তাদের যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটা এই যে সেই কয়েকশো কোটি বছর থেকে আজ পর্যন্ত চলমান, শুধু আমাদের সম্পর্কই ভেঙে যায়, বুঝতে পারছো, সমস্যা হয়েছে এটা। আচ্ছা দেখো তাহলে হচ্ছে এই যে এই ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট, এবং মনে রাখবা যেই কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া একা প্রথমে ঢুকছিল, যেই কোষের মধ্যে প্রথম শুধু মাইটোকন্ড্রিয়া ঢুকছিল সে হয়ে গেছে প্রাণী কোষ, সে হয়ে গেছে কি প্রাণী কোষ। আর যার মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়াও ঢুকছে এবং ক্লোরোপ্লাস্টও ঢুকছে, যখন যার মধ্যে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট উভয়ই ঢুকছিল সে হয়ে গেছে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, মনে থাকবে। তাহলে হচ্ছে কারণ আমরা জানি ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষে থাকে না, তাহলে প্রথমে হচ্ছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এরাই হচ্ছে মূলত এন্ডোসিম্বায়োসিস করছিল, ওকে। কিন্তু এখন তুমি বলতে পারো যে হচ্ছে স্যার এই মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট এদেরকে এখন যদি আমি কোষ থেকে বাহিরে মানে হচ্ছে পরিবেশে আইনা রাইখা দেই তাহলে এরা কি স্বকীয় একটা জীব হিসাবে বাঁচতে পারবে? না, এখন তারা পারবে না, কারণ তাদের সেই যে স্বকীয়তা সেটা এখন নষ্ট হয়ে গেছে। ওই যে হয় না যে হচ্ছে পরের উপর হচ্ছে দায়িত্ব দিয়া চলতে চলতে, পরের উপর দায়িত্ব দিয়া চলতে চলতে নিজের স্বকীয়তা নষ্ট হয়ে যায়, যেটা হচ্ছে এই যে বর্তমানে তোমাদের হচ্ছে যে হচ্ছে এমসিকিউ। এটা স্যার আমি হচ্ছে ওই যে লাইভ ক্লাস দেখবো 26 ঘন্টার লাইভ ক্লাস দেখে আমাকে হচ্ছে সৃজনশীলের হচ্ছে সমাধানও আমাকে লাইভ ক্লাস থেকে করতে হবে, এমসিকিউ সমাধান লাইভ ক্লাস থেকে করতে হবে। আর বেটা তাহলে তোর বই আছে কি করতে? হ্যাঁ, বই দিয়ে কি করবা তোমরা বলো তো? বই যদি না পড়ো, নিজের তো এতটুকু কষ্ট করতে হবে, নিজে যদি মানে টিচার তোমাকে পড়ায় দিবে এতটুকুই এনাফ। তুমি যদি হচ্ছে মানে তোমাকে কিছু ইম্পর্টেন্ট সিকিউ দিবে, কিছু সিকিউ তোমাকে সমাধান করাবে, তুমি যদি পরীক্ষার আগে আয়সা বলো যে হচ্ছে আমারে হচ্ছে স্যার এক পূর্ণাঙ্গ কি কয় ওই 26 ঘন্টা যাবত আমার হচ্ছে পূর্ণাঙ্গ ভাবে সব সৃজনশীল 100টা হচ্ছে সৃজনশীল, তারপর হচ্ছে 1300টা হচ্ছে এমসিকিউ আমারে সমাধান করে দেন, ঠিক আছে, তাহলে বাবা তুমি কি করতে আসছো? হ্যাঁ, তুমি হচ্ছে মানে রং তামাশা দেখতে আসছ? নিজের পড়া নিজে পড়তে শিখো। পরনির্ভরশীল হইলে এই যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মতো অবস্থা হবে। কি হবে? যায় নিজের স্বকীয়তা নষ্ট করে এই যে মাইন্সের উপর হচ্ছে নির্ভরশীল, বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। আচ্ছা তাহলে দেখো, তাহলে হচ্ছে কি এন্ডোসিম্বায়োসিস, বুঝতে পারছো? এইটাই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস, যেই প্রক্রিয়ায় হচ্ছে কি এই যে মাইটোকন্ড্রিয়া বা কোষীয় বিভিন্ন অঙ্গাণুগুলো। এখন কথা হচ্ছে তাহলে বাকি অঙ্গাণু কই গেল? স্যার ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে প্লাস্টিক নিয়ে মানে হচ্ছে কি বলে মাইটোকন্ড্রিয়া নিয়ে এত আলাপ আলোচনা করলেন, এরাই হচ্ছে প্রথম কোষীয় অঙ্গাণু হিসাবে আবির্ভাব করছিল বা প্রথম এন্ডোসিম্বায়োসিস করছিল। আর বাদ বাকি যে অঙ্গাণুগুলো তখন তারা এদেরকে দেখে দেখে এটা আরো অনেক কয়েক কোটি বছর সময় লাগছে বাকি অঙ্গাণুগুলো একসাথে হইতে হইতে। তো হচ্ছে এই পরিবেশে সবাই মূলত হচ্ছে কি এরকম হচ্ছে তোমার কি এক একটা আলাদা জীব হিসাবে এই পৃথিবীতে ছিল। তখন হচ্ছে এদেরকে কোষ ধরে ধরে তার প্রয়োজন অনুসারে হচ্ছে কোষ নিজের করে নিছে, বুঝতে পারছো? এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে সে হচ্ছে একটা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া,
ওকে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। আচ্ছা দেখো, এই যে এটাই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। তাহলে দেখো এই যে এখানে কি বলছে, যে সহজ কথায় একটি কোষের মধ্যে অন্য একটি ছোট কিছু ঢুকে আশ্রয় নেয়, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে ছোট কিছু ঢুকে হচ্ছে আশ্রয় নেয়, পরে সেই ছোট কোষটি আশ্রয়দাতা বড় কোষের একটি অংশ হয়ে যায়। আদি কোষ থেকে সৃষ্ট হয় প্রকৃত কোষের। আমরা জানি আদি কোষ থেকেই মূলত হচ্ছে কি প্রকৃত কোষের সৃষ্টি হয়, এবং এই প্রকৃত কোষ সৃষ্টির জন্য আমার হচ্ছে কি দরকার, শুধু ওই যে একটা সুগঠিত নিউক্লিয়াস দরকার, এবং পাশাপাশি আমার হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দরকার। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো প্রকৃত কোষে একটি বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়ে, যা পরে মাইটোকন্ড্রিয়ায় পরিণত হয় এবং সৃষ্টি হয় প্রকৃত প্রাণী কোষে। তাহলে প্রথম হচ্ছে একটা ব্যাকটেরিয়া আকারে এই মাইটোকন্ড্রিয়ন, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া তো হচ্ছে একটা পূর্ণাঙ্গ রূপ, আর মাইটোকন্ড্রিয়ন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা প্রি স্টেজ বা প্রাইমারি স্টেজ, যখনও মাইটোকন্ড্রিয়াটা পরিপূর্ণভাবে সুগঠিত হয় নাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি কি করছে, এই প্রবেশ করে এবং হচ্ছে প্রাণী কোষের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তারপর দেখো সেই প্রাণী কোষে ঢুকে পড়ে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম, যা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, ঠিক আছে। তো এই যে এইটাই আমি হচ্ছে যা বলছে মূলত হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, এবং হচ্ছে এই যে ব্যাকটেরিয়া প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ন হয়, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট হয়। এই যে এরা একে অপরকে হচ্ছে টিকে থাকার জন্য হচ্ছে সাহায্য করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ওকে, তারপর দেখো দেখো এটা আমার একটা কোষের চিত্র, এটা তোমাদের হচ্ছে যে 9-10 বইয়ের কোষের চিত্র, ঠিক আছে। তো এইটা কোষের চিত্র তো সব একই রকম, তাই না? কোষের চিত্রের মানে এইটা একটা উদ্ভিদ কোষ, এটা আমরা জানি যে উদ্ভিদ কোষ। দেখো এইটা জাস্ট হচ্ছে আমি নিচ্ছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য, এটা তোমরা জানো অলরেডি যে হচ্ছে কোষ দেখতে কিরকম, কিন্তু আমাকে মূলত যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলা, যে কোষের যে হচ্ছে অঙ্গাণুগুলা, এদের নামগুলা আমাকে জানতে হবে, ঠিক আছে। তো এইটা জানার জন্য আমাকে হচ্ছে দেখো, ধরো এটা একটা উদ্ভিদ কোষ, তাহলে আমরা একটা উদ্ভিদ কোষকেই নিয়ে আলোচনা শুরু করি। দেখো একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে বলো তো? আচ্ছা, আমি যেই হচ্ছে কালার পেনটা ইউজ করতেছি, যেই কালারটা ইউজ করতেছি, এইটা কি হচ্ছে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তোমরা আমার লেখা কি ক্লিয়ার বুঝতেছো কিনা, এইটা একটু কষ্ট করে জানাও যে হচ্ছে আমার লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। যদিও আমার লেখা খুব একটা ভালো না, কারণ হচ্ছে লেখার প্রতি মনোযোগ দেওয়ার মতো সময় আসলে আমাদের হয়ে ওঠে না। আর তারপরে হচ্ছে এই যে কিছুদিন আগে আমার হচ্ছে এই যে ছিনতাইকারী আমার হাত কেটে ফেলছিল, ঠিক আছে। এই হাত কাটার ফলে আমার হচ্ছে এই যে এইখানের যে লিগামেন্ট, এটা হচ্ছে খাটো হয়ে গেছে, যার ফলে আমার এই আঙুলটা বেঁকে না, এটা দিয়ে আমি খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে পারি না, এই জন্য হচ্ছে আমার লেখতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো তোমরা যদি আমার লেখাটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আমাকে একটু জানাও। বোঝা যাচ্ছে কি? আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে একটা উদ্ভিদ কোষে প্রথমেই যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, তাহলে কোষ প্রাচীর থাকবে। আর হচ্ছে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। ওকে, তাহলে একটা উদ্ভিদ কোষের এই প্রধান দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। ওকে, তাহলে কোষ প্রাচীর জিনিসটা কোনটা? এই যে দেখো, এই যে সবার বাহিরের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, এই লেয়ারটার নামই হচ্ছে কোষ প্রাচীর। ওকে, কোষ প্রাচীরটা তোমরা জানো এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা একটা জড় উপাদান,
ওকে, কোষ প্রাচীর নিয়ে আমরা বিস্তারিত পড়বো, সমস্যা না। এখন শুধু এতটুকু জানো, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এবং এটা জড়। এই একটা জিনিসই আছে কোষের মধ্যে যেটা জড় উপাদান, আর বাকি সব কিছু কোষের মধ্যে হচ্ছে সজীব উপাদান। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তাহলে হচ্ছে এইটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, আচ্ছা এখন তাহলে প্রোটোপ্লাস্ট এই জিনিসটা কি? দেখো এই প্রোটোপ্লাস্ট হচ্ছে এই যে দেখো এইটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটার নাম কি? এই যে দেখো এটার নাম হচ্ছে, এই যে মূলত এই যে এই সবগুলা মিলে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই জিনিসটার নাম নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে মানে এই নিউক্লিয়াস সহ তোমার হচ্ছে এই যে এই কোষ প্রাচীর দিয়ে আবৃত যেই পুরো অংশটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে আমার সম্পূর্ণ যে অংশটা, এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। ওকে, এই সম্পূর্ণ অংশটাই প্রোটোপ্লাস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে এখন এই প্রোটোপ্লাস্টকে আমরা হচ্ছে আবার কিছু ভাগে ভাগ করি। ওকে, দেখো এই প্রোটোপ্লাস্টের জীবিত অংশকে আমরা বলি প্রোটোপ্লাজম। ঠিক আছে, আর হচ্ছে এই প্রোটোপ্লাস্টের মৃত অংশকে আমরা বলি হচ্ছে আরগাস্টিক পদার্থ। ওকে, তাহলে এই প্রোটোপ্লাস্ট হচ্ছে এই কোষ প্রাচীর দিয়ে আবৃত যে সম্পূর্ণ অংশটা, এই কোষ প্রাচীর দিয়ে আবৃত এই সম্পূর্ণ অংশটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাস্ট। ওকে, এবং হচ্ছে এই প্রোটোপ্লাস্টের ভেতরে যে জীবিত অংশটুকু থাকবে এটাকে বলবো আমি হচ্ছে প্রোটোপ্লাজম। আর হচ্ছে এটার ভিতরে আরো কিছু হচ্ছে মৃত উপাদান থাকে যাদেরকে বলা হয় আরগাস্টিক সাবস্টেন্স বা আরগাস্টিক পদার্থ, আরগাস্টিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমকে আবার হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা হয়। কি কি? দেখো প্রথমে হচ্ছে কোষ ঝিল্লি, তারপরে হচ্ছে সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তাহলে এই প্রোটোপ্লাজমকে আবার ভাগ করা হয় কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটা ভাগে। ওকে, এখন দেখো কোষ ঝিল্লি কোনটা? এই যে আমাদের এই যে ভেতরের দিকে, এই বাহিরেরটা তো হচ্ছে, দেখো আমি অন্য কালার ইউজ করি। আচ্ছা, দেখো তাহলে এই যে ভেতরের দিকে এই যে আমরা আরেকটা পর্দা পাচ্ছি, ঠিক আছে, এই ভেতরের দিকের এই পর্দাটার নাম কি? ভেতরের দিকের এই পর্দাটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে, কোষ ঝিল্লি। এখন এই কোষ ঝিল্লি থেকে দেখো নিউক্লিয়াস কোনটা? দেখো এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই কোষ ঝিল্লি থেকে এই যে নিউক্লিয়াস পর্যন্ত, এই যে এইদিকে, অর্থাৎ কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়াস পর্যন্ত যে সম্পূর্ণ অংশটা, এটাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, তাহলে ধরো এইটা যদি একটা কোষ হয়, এটা যদি তার নিউক্লিয়াস হয়, তাহলে হচ্ছে এইটা কোষ ঝিল্লি, এটা নিউক্লিয়াস। এই দিক থেকে এই পর্যন্ত, এই দিক থেকে এই পর্যন্ত, এই দিক থেকে এই, অর্থাৎ হচ্ছে এই যে সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। আর বাহিরে কোষ ঝিল্লির ভেতরে যে হচ্ছে আবরণটা থাকে সেটা হচ্ছে মানে কোষ প্রাচীরের ভেতরে যে আবরণ থাকে সেটা হচ্ছে কোষ ঝিল্লি। আর হচ্ছে একদম হচ্ছে কেন্দ্রে বা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু সাইডে থাকে কারণ কোষ গহ্বরের কারণে, আর বাদ বাকি ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রে অবস্থান করে। এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। এই পর্যন্ত বুঝতে পারছো?
আচ্ছা, তারপর দেখো এই যে আর্গাস্টিক ম্যাটেরিয়াল বা আর্গাস্টিক পদার্থ, এই জিনিসটা কি দেখো, এই জিনিসটা কি দেখো, তোমরা এটা সবাই জানো এটা কি, কিন্তু তোমরা এইটা যে আর্গাস্টিক ম্যাটেরিয়াল এইটা জানো না, ঠিক আছে। দেখো এই আর্গাস্টিক ম্যাটেরিয়ালে কিছু হচ্ছে কি থাকে, মৃত, কারণ এই জিনিসটাই মৃত, ঠিক আছে। এই আর্গাস্টিক ম্যাটেরিয়ালের মধ্যে আছে হচ্ছে এনজাইম, এনজাইম এবং হচ্ছে হরমোন, ঠিক আছে। এনজাইম হরমোন এগুলো তোমরা প্রচুর পড়ছো, ঠিক আছে, অনেকবার শুনছো যে এনজাইম হরমোন, কিন্তু নাম শুনলে বোঝা যায় এরা মনে হয় যে হচ্ছে খুবই সজীব, এরা মনে হয় দৌড়াইতেছে, ঠিক আছে। আসলে বিষয়টা তা না, আসলে হচ্ছে এই আর্গাস্টিক ম্যাটেরিয়াল বা হচ্ছে এই এনজাইম হরমোন এরা মূলত হচ্ছে মৃত, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই যে এইখানে আরো 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 একটা জিনিস থাকে, এইখানে হচ্ছে কিছু বজ্র উপাদান থাকে, ঠিক আছে, কিছু বজ্র উপাদান থাকে, ঠিক আছে। কিরকম দেখো, এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের বজ্র উপাদান থাকে, সব কোষে থাকে না, কিছু কোষে থাকে, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সালেট, দেখো তো এই জিনিসটা মূলত কার কোষে থাকে জানো? কচু, কচু খাইছো তোমরা? কচু, কচু শাক, এই যে কচু শাক আছে না, এই কচু শাক খাইলে কি হয়, আমাদের গলা কেমন যেন, গলায় কেমন যেন একটা কামড় দেয়, তাই না? আর ছোটবেলায় হচ্ছে দাদু বলতো যে হচ্ছে যারা মিথ্যা কথা বলে তারা তারা তাদের হচ্ছে কচু শাক খাইলে নাকি হচ্ছে গলা জ্বলে। এটা কেন বলতো জানো? কারণ হচ্ছে ওই যে মিথ্যা কথা আমি বলি, এটা তো আমি মানতে চাইবো না, তো হচ্ছে এই জন্য কচু শাক খাইলে গলা জ্বললে আমি যাতে না করি যে না গলা জ্বলতেছে না, এই জন্য দাদুইরা বাইর করছিল যে হচ্ছে কচু শাক খাইলে গলা জ্বলে কাদের, যারা মিথ্যা কথা বলে, বুঝতে পারছো? কিন্তু আসলে জিনিসটা কি তাই? জিনিসটা আসলে তা না, জিনিসটা হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সালেট, এইটা মূলত হচ্ছে সুয়ের মতো, এরকম সুয়ের মতো একটা উপাদান, বুঝতে পারছো, যেটা হচ্ছে আমাদের এই মানে কিছু কোষে, কচুর যে কোষ সেটার মধ্যে থাকে, ঠিক আছে। এবং সেটাকে হচ্ছে কি বলা হয়, দেখো তাহলে হচ্ছে এই ক্যালসিয়াম অক্সালেট এটা হচ্ছে কচুর মধ্যে থাকে এবং এটাকে বলা হয় হচ্ছে রাফাইট। এটাকে কি বলা হয়? রাফাইট বলা হয়। ওকে, তাহলে এই রাফাইট যখন কোনো কোষের মধ্যে থাকবে তখন সেইটা হচ্ছে যদি কখনো হচ্ছে জীবিত প্রাণীর দেহে প্রবেশ করে সেটা হচ্ছে তাকে খুঁচা দেয়, বুঝতে পারছো, মানে খুঁচার মতো মনে হয়, তখন হচ্ছে কি ওই জায়গাটা জ্বালাপোড়া করে, বুঝতে পারছো। তাহলে কচুর মধ্যে সাধারণত হচ্ছে এই রাফাইট থাকে, এই জন্য হচ্ছে বা ক্যালসিয়াম অক্সালেট থাকে, এই জন্য হচ্ছে এইটা এক ধরনের আর্গাস্টিক ম্যাটেরিয়াল, যেটার কারণে হচ্ছে আমাদের গলা বা থ্রট কি করে হচ্ছে একটু জ্বালাপোড়া করে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তাহলে আর্গাস্টিক ম্যাটেরিয়াল তোমাদের বোঝা শেষ। আর হচ্ছে এই যে প্রোটোপ্লাজম, তাহলে প্রোটোপ্লাজম আরেকটা জিনিস মনে রাখবে, এটার মধ্যে কি, এটার মধ্যে হচ্ছে 70 থেকে 90% কি থাকে, পানি থাকে। এটার মধ্যে মূলত হচ্ছে 70 থেকে 90%ই থাকে হচ্ছে তরল, বা আমি যদি বলি আরো সহজ করে পানি থাকে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্রচুর পরিমাণ পানি থাকে, আর কি থাকে, এখানে কোষঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, আর নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন চলো হচ্ছে আমরা সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে এটা দেখি। দেখো তাহলে ধরো সাইটোপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, এই তোমরা ক্লাসে যুক্ত আছো কয়জন? সাদা ইউজ করলে ভালো হইতো, আমি অলরেডি সাদা ইউজ করা শুরু করে দিছি, আচ্ছা আমার ওইটা মনে হয়েছে, তবে যদিও তুমি লেট করে ফেলছো, আরেকটু আগে বললে ভালো হইতো, তাহলে ফার্স্ট থেকে আমি হচ্ছে সাদা ব্যবহার করতাম, ঠিক আছে। আমার কাছে মাত্র মনে হইলো যে সাদা ব্যবহার করলে ভালো হবে। ওকে,
আচ্ছা, আর যারা আছো তোমরা হচ্ছে রেসপন্স কেন করতেছো না? ক্লাসে যদি রেসপন্স না করো, যদি আমাকে না বলো আমি যে পড়াচ্ছি তোমরা বুঝতেছো কিনা, তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে কোনো সমস্যা আছে কিনা, বা আমি যে বলতেছি এখানে কোনো কিছু না বোঝার মতো আছে কিনা, আমি তো নিজেই প্রশ্ন করতেছি, নিজেই উত্তর দিতেছি, তোমরা হচ্ছে আমাকে বলো, আমাকে জানাও। মানে এটা তো এমন না যে তোমাকে হচ্ছে কেউ আটকায় রাখছে, তুমি বলো না যে হচ্ছে আমার এটা বুঝতেছি না বা ওইটা বুঝতেছি না, আমাকে একটু জানাও। তাহলে হচ্ছে যদি এতক্ষণের মধ্যে কিছু না বুঝে থাকো আমি এটা আবার রিপিট করবো, সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে দেখো তোমরা এটা হচ্ছে একটু জানাও আমাকে যে হচ্ছে কি কি তোমরা হচ্ছে সব বুঝতেছো কিনা, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা এই সাইটোপ্লাজমের মধ্যে আরো কিছু জিনিস থাকে। দেখো, এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু তরল উপাদান থাকে। ওকে, যেরকম হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে তরল ছিল, এই সাইটোপ্লাজমের মধ্যেও কিছু তরল উপাদান থাকে, এবং হচ্ছে এদের মধ্যে কি থাকে? কোষীয় অঙ্গাণু থাকে, ঠিক আছে? তাহলে কোষীয় অঙ্গাণু থাকে এবং হচ্ছে কিছু তরল উপাদান থাকে, ঠিক আছে? তাহলে এই যে তরল উপাদান, এদের নামটা তোমরা হচ্ছে মনে রাখবা। সাইটোসল থাকে এখানে, তারপর হচ্ছে এখানে হচ্ছে কি থাকে? হায়ালোপ্লাজম থাকে, এবং হচ্ছে সাইটোপ্লাজমিক মাতৃকা থাকে। ওকে, তাহলে হচ্ছে এখানে কিছু তরল থাকে যেগুলোর নাম হচ্ছে সাইটোসল, হায়ালোপ্লাজম এবং হচ্ছে সাইটোপ্লাজমিক মাতৃকা, মানে সাইটোপ্লাজমের মাতৃকা থাকে। ওকে, আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে কোষীয় অঙ্গাণু, মানে আমরা হচ্ছে বলি না সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর কি, ঠিক আছে? তাহলে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে কি কি থাকে? কেউ কেউ থাকে যারা আবরণহীন, আর কেউ কেউ থাকে আবরণযুক্ত। আবরণহীন থাকে কেউ কেউ, এবং কেউ কেউ থাকে আবরণযুক্ত। ওকে, তাহলে এই যে আবরণহীন কারা? দেখো, এই আবরণহীন যারা, এদের নামটা মনে রাখার জন্য তুমি হচ্ছে একটা ছন্দ মনে রাখতে পারো, যে হচ্ছে মা মাই সেরা। ওকে, খুবই সহজ একটা ছন্দ, যে মামাই সেরা, তোমার মামাই সেরা, ঠিক আছে? তো এখন হচ্ছে দেখো, এটা হচ্ছে আবরণহীন, তাহলে দেখো এই মা দিয়ে মনে রাখবা হচ্ছে মাইক্রোটিউবিউল, তারপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর এই যে সেরার সে, এটা দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, এবং রা দিয়ে হচ্ছে রাইবোজোম, রাইবোসোম বা রাইবোজোম, যাই বলো তুমি, ঠিক আছে? ক্লিয়ার?
তাহলে হচ্ছে আবরণহীন মামাইশিয়া, এই ছন্দ দিয়ে মনে রাখবা। যদি আরো সহজে তোমরা হচ্ছে ওই যে যারা পারো যে হচ্ছে কোষ কঙ্কাল কি এই যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরা মূলত হচ্ছে সাইটোস্কেলেটন মানে সাইটো মানে হচ্ছে কোষ, আর স্কেলেটন মানে কঙ্কাল, কোষ-কঙ্কাল, অর্থাৎ কোষের যে আকার আকৃতি বা হচ্ছে যে শেপ এটাকে বজায় রাখতে সাহায্য করে এই কোষ-কঙ্কালগুলো। এই যে আমরা বলি যে কোনো কোষ হচ্ছে বৃত্তাকার, কোনো গোলাকার, মানে হচ্ছে তারকাকার, দণ্ডাকার, তাই না? এক একটা কোষ হচ্ছে এক এক রকম আকৃতির হয়, তাই না? এই যে এক একটা কোষের এক এক রকম আকৃতি, এই আমরা জানি যদি হচ্ছে মানে শুধুই তরল পদার্থ হইতো, তরল পদার্থে কি কোনো আকার আছে? সে কি কোনো নির্দিষ্ট আকারে কখনো তুমি তাকে রাখতে পারবা না, কারণ তার কোনো নির্দিষ্ট আকার নাই। তাহলে কোষের একটা নির্দিষ্ট আকার আছে, তার মানে এটার মধ্যে স্কেলিটন আছে। ধরো এই যে আমার যে একটা দেহ, ঠিক আছে, এই যে আমার যে দেহটা, এই দেহের মধ্যে যে স্কেলিটন বা কঙ্কাল না থাকতো, আমার দেহের কঙ্কাল কি হাড় বা কঙ্কাল তন্ত্র যেটা আমরা বলি, ঠিক আছে, এই যে বোনস বা অস্থিগুলা, এইগুলো যদি না থাকতো তাহলে আমার দেহটা কি হইতো? একটা মাংসের স্তূপে পরিণত হইতো, তাই না? এই যে আমার বডির যে এই যে মাসেলগুলো, এই যে ধরো ডেল্টয়েড মাসেল, ঠিক আছে, এই যে ডেল্টয়েড মাসেল, এই যে আমাদের অনেক ধরনের যে মাসেলগুলো হয়, এই মাসেলগুলো মূলত কি হইতো? একটা স্তূপে পরিণত হয়ে যেত। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা মূলত হচ্ছে এই হাড় থাকার কারণেই এই হাড়ের উপরে মাসেলগুলা বৈশা একটা নির্দিষ্ট আকার দান করছে। ঠিক এরকমই এই যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরা হচ্ছে মূলত কোষ-কঙ্কাল। তাহলে এরা সবাই আবরণবিহীন, এদের কোনো আবরণ থাকে না। এবং হচ্ছে কি সেন্ট্রিওল, বিশেষভাবে মনে রাখবা এই সেন্ট্রিওলটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে। এই সেন্ট্রিওলটা কোথায় থাকবে? প্রাণী কোষে। এই সেন্ট্রিওলটা কিন্তু উদ্ভিদ কোষে থাকবে না, ঠিক আছে? আর এই যে দেখো রাইবোজোম থেকে একটা জিনিস মনে রাখবা, এই রাইবোজোম হচ্ছে ইউনিভার্সাল অর্গানালি, ঠিক আছে, বা হচ্ছে এটা হচ্ছে সার্বভৌম অঙ্গাণু। বুঝতে পারছো? এখন হচ্ছে সার্বভৌম বা হচ্ছে ইউনিভার্সাল, সার্বভৌম না অ্যাকচুয়ালি, হ্যাঁ সার্বভৌম অঙ্গাণু। কারণ হচ্ছে কি মানে সে সবার, মানে এই পৃথিবীতে এমন কোনো কোষ নাই যেই কোষ রাইবোজোম ছাড়া তৈরি হয়। তুমি আদি কোষ বলো, প্রকৃত কোষ বলো, তুমি হচ্ছে উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, এই পৃথিবীতে যত ধরনের কোষ আছে, আমরা একটু পরে কোষের প্রকারভেদ পড়বো, এই পৃথিবীতে এমন কোনো কোষ নাই যেই কোষে রাইবোজোম নাই, ঠিক আছে? কিন্তু এই রাইবোজোমটা হচ্ছে কি আবরণবিহীন। এটা তোমাদের এমসিকিউ আসে, এই রাইবোজোম এবং সেন্ট্রিওল এই দুইটা তোমাদের এমসিকিউ বেশি আসে, যে নিচের কোনটি আবরণবিহীন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আবরণ যুক্তের মধ্যে এইটাকে তোমরা আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারো। আচ্ছা, আমি এইটুক মুছে দিই, হ্যাঁ এইটুককে আমি মুছে দিই, আমার লিখতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এই আবরণ যুক্ত যারা, এরা হচ্ছে আবার দুই ধরনের। একটা হচ্ছে যারা একস্তরী আবরণযুক্ত, এবং যারা হচ্ছে আরেকটা হচ্ছে যারা দ্বিস্তরী আবরণযুক্ত। তাহলে একস্তরী আবরণযুক্ত কারা? দেখো এখান থেকে তুমি কিছু উদাহরণ মনে রাখবা, যেরকম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি সংক্ষেপে লিখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে কি গলগি বডি, ওকে, গলগি বডি বা গলজি বস্তু, ঠিক আছে? তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, তারপর হচ্ছে তোমার লাইসোজোম, ওকে, এরা মূলত সবাই একস্তরী আবরণযুক্ত, মানে এদের মধ্যে একটা আবরণ থাকবে, ঠিক আছে? আর বাদ বাকি দ্বিস্তরী কারা? এই যে আমাদের যে মেইন অর্গানালি যেগুলা, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের মূল উপাদান, ঠিক আছে, মূল অঙ্গাণু যেগুলা, যেরকম হচ্ছে কি আমাদের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, দেখো তাহলে প্লাস্টিড এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ওকে, তাহলে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এরা হচ্ছে দ্বিস্তরী আবরণযুক্ত, ওকে। আর হচ্ছে এইখানে কারা? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এবং লাইসোজোম, এরা হচ্ছে একস্তরী আবরণযুক্ত,
ঠিক আছে? তাহলে আশা করতেছি যে তোমরা হচ্ছে কোষের যে হচ্ছে অঙ্গাণু সম্বন্ধে তোমাদের একটা বেসিক ধারণা হয়েছে। ঠিক আছে, যে একটা কোষের ভিতরে কি কি জিনিস আছে। ঠিক আছে, দেখো এই যে এই জিনিসটাই এই যে এখানে চিত্রের মধ্যে ব্যাখ্যা করা আছে। দেখো এই যে আমাদের দেখো এই যে চিত্রটা একটা উদ্ভিদ কোষের চিত্র, এটার মধ্যে হচ্ছে ঠিক এই জিনিসগুলাই এখানে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, এই যে এখানে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কি কোষ ঝিল্লি থাকে, তারপর হচ্ছে এই যে সাইটোপ্লাজমীয় ধাত্র, সাইটোপ্লাজমীয় ধাত্র মানে ওই যে সাইটোপ্লাজমীয় হচ্ছে মাতৃকা। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ অমসৃণ দুই ধরনের আছে। ঠিক আছে, তো এই যে এবং হচ্ছে এই যে কোষ প্রাচীরের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকবে, এটা তোমাদেরকে আমি হচ্ছে দেখাবো, কোষ প্রাচীর যখন পড়াবো দেখাবো। ঠিক আছে, আচ্ছা তো তারপর দেখো, তারপর হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। এই তোমরা আসো তো নাকি ঘুমায় পড়ছো? এই ঘুমায় পড়ছো নাকি? ক্লাস আর কত সময় হবে ভাইয়া? আবু জাফর রাহিম, কেন ক্লাস করতে ভালো লাগতেছে না রাহিম? আসলে সময় তো দেখতে দেখতে চলে যায়, অনেকক্ষণ হয়ে গেছে না, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা আর বেশিক্ষণ করাবো না, যাও। আমার হলো আজকে অনেক পড়ানোর কথা ছিল, কিন্তু হচ্ছে তোমাদেরকে একটা চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টার সম্বন্ধে হচ্ছে একটা ব্যাপক ধারণা না দিলে এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের হচ্ছে ভালো লাগাও কাজ করবে না, এবং যদি প্রথম থেকেই না বোঝো একটা কোষ তৈরি কীভাবে হয়েছে কি না কি, এইগুলো না বুঝলে পরবর্তীতে হচ্ছে কোষের অঙ্গাণু সম্বন্ধে তোমাকে বুঝতে একটু সমস্যা হবে। আশা করি হচ্ছে যে আজকে আমাদের পড়াটা একটা ধাঁচে চলে আসবে, যে হচ্ছে এই জিনিসগুলো আমার আছে, এই জিনিসগুলো আমাকে পড়তে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে শুরু করবো। এখন দেখো আমাদের হচ্ছে কোষের প্রকারভেদ। ঠিক আছে, এটা আমরা একটু পড়ি। তোমরা হচ্ছে এই কোষের প্রকারভেদ হচ্ছে ওই ছোটোবেলা থেকেই ক্লাস 7-এ পড়ছো, ক্লাস 8-এ পড়ছো, ক্লাস 9-এ পড়ছো। ঠিক আছে, তো এইখানে আলাদা কিছু না। ঠিক আছে, কোষের প্রকারভেদ তো নতুন করে তৈরি করা যাবে না, একই কোষ কি হচ্ছে কাজের ভিত্তিতে। ঠিক আছে, কাজের ভিত্তিতে, শারীরভিত্তিক কাজের ভিত্তিতে হচ্ছে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে দেহকোষ কাদেরকে বলবো? যেই কোষগুলা হচ্ছে কি করে আমাদের দেহ গঠনে সাহায্য করে, তাদেরকে আমরা দেহকোষ বলবো। আর জনন কোষ কাদেরকে বলবো? যারা হচ্ছে কি বংশগতি তৈরিতে বা হচ্ছে উত্তরাধিকার তৈরিতে সাহায্য করে, তাদেরকে আমরা জনন কোষ বলবো। বা শুক্রাণু ডিম্বাণু তৈরিতে যারা সাহায্য করে, মানে তাদেরকে আমরা কি বলবো? জনন কোষ বলবো। তবে দেখো হচ্ছে এখন কি আমাদের দেখো, তাহলে হচ্ছে একটা হচ্ছে দেহকোষ, যেটার ইংরেজিটাও এখন দেখো, যারা ক্লাসে আসো, লাইভ ক্লাসে আসো, যুক্ত আসো, তারা একটু কান খুলে একটা জিনিস শোনো। ঠিক আছে, বায়োলজিতে এতদিন তোমরা হচ্ছে শুধু বাংলা পড়ছো, শুধুই বাংলা পড়ছো। ঠিক আছে, এখন তোমরা বাংলার পাশাপাশি যত ইংরেজি পাবা, একটু কষ্ট করে হলেও, বাবা তোমাদের কাছে আমি অনুরোধ করতেছি, একটু কষ্ট করে হলেও তোমরা হচ্ছে ইংরেজিগুলোর সাথে পড়ে ফেলার চেষ্টা করো। কারণ হচ্ছে যারা মেডিকেলে যাইতে চাও, বা যারা হচ্ছে হায়ার স্টাডিজে, ধরো যে তুমি প্রাণী বিজ্ঞানে পড়বা, বোটানিতে পড়বা, বা হচ্ছে তুমি কিসে যাবা, মেডিকেলে যাবা। ঠিক আছে, যাওয়ার পরে তুমি বাংলা একটা ওয়ার্ডও পাবা না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ঠিক আছে, ওইখানে সব ইংরেজি, তুমি এইখানে সবই পড়ে যাবা, কিন্তু ওইখানে যায় তোমার আবার সব মনে হবে যা দেখি নতুন লাগে। কেন নতুন লাগে? কারণ হচ্ছে ওই সেম টার্মিনোলজিগুলাই তুমি জাস্ট পড়ে গেছিলা বাংলাতে, কিন্তু ওইখানে তোমাকে দেওয়া আছে ইংরেজিতে। তুমি বাংলা না জানার, ইংরেজি না জানার কারণে তুমি হচ্ছে এই জিনিসটা পারতেছো না। যেরকম আমি যদি তোমাকে বলি যে পলিনেশন বলতে কি বুঝো, বলো তো পলিনেশন বলতে কি বুঝো? কেউ গুগল টুগুল করো না, একটু দেখো তো পলিনেশন বলতে কি বুঝো? এইচএসসি অনলাইন ক্লাস বলছে কি ক্লাস স্লাইড কি পাবো? হ্যাঁ অবশ্যই স্লাইড পাবো না কেন, কি বলে? সাইটোসোল, হায়ালোপ্লাজম, এগুলা কি? এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের তরলকে সাইটোসোল, হায়ালোপ্লাজম এবং সাইটোপ্লাজম মাতৃকা বলা হয়। এটা সাইটোপ্লাজমের তরলের নাম। ঠিক আছে,
জাস্ট নাম, এটা মনে রাখবা। ওকে, সাইটোপ্লাজমের তরলকে সাইটোসোল, হায়ালোপ্লাজম এগুলো বলা হয়। ওকে, আচ্ছা স্লাইড অবশ্যই পাবা। আর হচ্ছে আর কি বলতেছো? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে বলতেছে ওই যে আবু জাফর রাহিম, ও বলছে জানে না যে পলিনেশন বলতে কি, জানে না, ঠিক আছে। কিন্তু তুমিও জানো পলিনেশন বলতে কি, জানো? পরাগায়ন। পলিনেশন মানে হচ্ছে পরাগায়ন। ওকে, এটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে আমার হচ্ছে পরীক্ষায় মানে অফলাইন বেচে আমি হচ্ছে এরকম তোমাদের হচ্ছে ওই যে জীবের প্রজনন যে চ্যাপ্টারটা আছে ক্লাস 9-10 যখন হচ্ছে পরীক্ষা নিছিলাম, তখন হচ্ছে আমি একটু মানে টিচাররা সবসময় মানে এই জিনিসটা খুব করে, মানে টিচাররা এটাতে একটা আনন্দ পায়, বুঝছো? যে হচ্ছে পড়াইছি, ধরো সবই পড়াইছি, কিন্তু কুশনটা করার চেষ্টা করি একটু ঘুরায় পেঁচায়, যাতে স্টুডেন্ট একটু মাথা খাটায়, ঠিক আছে, যাতে হাইরে এটা কি, ঠিক আছে, এরকম একটা জিনিস, ঠিক আছে। সব টিচারই চায় যে স্টুডেন্ট সব পেরে গেলে তো ঝামেলা, বিশেষ করে হচ্ছে মানে যখন প্রাইভেট কোচিংয়ে হচ্ছে বা পরীক্ষা হয়, ঠিক আছে। বোর্ড কুশনের ক্ষেত্রে বিষয়টা আলাদা, কারণ স্টুডেন্টদেরকে মানে জানার পরিধিটা তার এখানে শেষ না। সে একটা মানে এটা এমন না যে টিচার হচ্ছে নিজের একবারে খুব বড় দেখাইতে যায়, আরে বাটটা দেখ কি পারি, এইরকম না। বিষয়টা হচ্ছে কি, একটা স্টুডেন্ট যখন মানে যদিও সব পারে, তখন ও ভাববে কি ও একটা হচ্ছে ফেক, মনে করো যে হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ হবে ওর মধ্যে, ঠিক আছে। কিন্তু এর থেকে অনেক কঠিন কিছু আসতে পারে যেটা হয়তো তার জানা নাই, ঠিক আছে। তো এই জন্যই তোমার সবসময় তোমার এইটা মনে করতে হবে আমি সব জানি না, ঠিক আছে। একটা বাচ্চা কেন এত তাড়াতাড়ি শিখে জানো? দেখো একটা মানে আমরা যখন বাচ্চা ছিলাম আমাদেরকে কেউ কথা শিখাইছে? হ্যাঁ, যে মানে বাবা মা ডাকাটা হয়তো শিখাইছে যে বাবা বলো, বাবা বলো, বাবা। তো তারপরে এই যে এইটারে হচ্ছে লাইট বলা হয়, এইটারে কলম বলা হয়, এইটারে এই বলে, এইটারে ওই বলে, এগুলো কিন্তু আমরা আসলে এমনি এমনি মানে কেউ আমাদেরকে এমনি হাতে ধরে শিখায় না। আমরা মূলত আমাদের প্রবল আগ্রহ শক্তি ছিল, তখন আমরা ছোট মানুষ দেখবা যেইটা দেখে ওইটাই হচ্ছে সে চেষ্টা করে যে এইটা কি, ওইটা কি, সেটা কি, সে জানে, ঠিক আছে। তার জানার আগ্রহ থাকে, কারণ সে কি, সে জানে না, বুঝতে পারছো? সে এটা মানে, সে জানে না। তো এরকম তোমাকে মানতে হবে তুমি সব জানো না, তাইলেই তুমি সব জানতে পারবা, বুঝতে পারছো? তো হচ্ছে এই যে দেখো পলিনেশন মানে পরাগায়ন, এটা তোমরা জানো, কিন্তু হচ্ছে কি পলিনেশন শব্দটা ব্যবহার করলে তোমরা পারতেছো না। তো এরকম তোমাকে হচ্ছে দেখো তোমার পরীক্ষায় আসতে পারে যে সোমাটিক সেল বলতে কি বুঝো? সোমাটিক সেল মানেই হচ্ছে দেহকোষ। ওকে, আচ্ছা তারপর দেখো রিপ্রোডাক্টিভ সেল বা এটাকে হচ্ছে গ্যামিট বলা হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল এটা কি? এটা হচ্ছে জনন কোষ, ঠিক আছে। এখন তোমাকে হচ্ছে বিশেষভাবে যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেহকোষ, এই দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড থাকবে। এই দেহকোষটা কি থাকবে? এই দেহকোষের মধ্যে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, ঠিক আছে। অর্থাৎ যদি মানুষের দেহকোষ বলো তুমি, সেক্ষেত্রে হচ্ছে সেটার মধ্যে কয়টা কোষ থাকবে? সেটার মধ্যে হচ্ছে 46টি কোষ থাকবে, অর্থাৎ 23 জোড়া কোষ থাকবে, ঠিক আছে। আর হচ্ছে তুমি যদি বলো জনন কোষের ক্ষেত্রে, অর্থাৎ জনন কোষ বলতে আমরা বুঝি হচ্ছে গ্যামিটকে, শুক্রাণু বা ডিম্বাণুকে। এদের মধ্যে কি? এদের মধ্যে হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে, বুঝতে পারছো? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে। হ্যাপ্লয়েড সংখ্যক মানে কি? হ্যাপ্লয়েড মানে কি? এটা যেরকম 2n ছিল, এটাতে থাকবে শুধুমাত্র n, অর্থাৎ এইটার অর্ধেক থাকবে, মানে এটাতে ছিল 46, এটাতে থাকবে 23টি, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে যারা হচ্ছে কি দেখো যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গের মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে। তাহলে হচ্ছে যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকেই জনন কোষ বলা হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হবে ডিপ্লয়েড জীবের মধ্যে, কিন্তু তৈরি হবে যেহেতু মিওসিস প্রক্রিয়াকে বলা হয় হ্রাসমূলক বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে। কারণ হচ্ছে এটার মধ্যে ক্রোমোজোম দুইবার মানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তাই না? যার ফলে নতুন সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই জন্য এই যে প্রক্রিয়াটা বা এই যে জনন কোষটা, এটা হয়ে যায় সাধারণত কি হ্যাপ্লয়েড, ঠিক আছে। এই হ্যাপ্লয়েড কেন হয়, মিওসিসের গুরুত্ব, হ্যান ত্যান, এগুলো পড়বো, এগুলো আমরা পড়বো, কোনো সমস্যা নাই, টেনশন নাই। এখন দেখো তাহলে হচ্ছে তো জেনে রাখো দেহকোষ হচ্ছে কি দেহ গঠনে অংশগ্রহণ করে। এদের কিছু উদাহরণ যেরকম হচ্ছে মূল, কাণ্ড, পাতার কোষ, ঠিক আছে। এই যে মানুষের স্নায়ু কোষ, রক্তকণিকা, আমাদের দেহের যে কোনো অংশ তুমি দিতে পারো, ঠিক আছে। এই উদাহরণে তুমি যুক্ত করতে পারো, কোনো সমস্যা নেই। হাত পা তোমার যদি ইচ্ছা হয় এগুলো লিখতে পারো, চোখ, কান, ঠোঁট, নাক, ঠিক আছে, সব বলতে পারো তুমি, ঠিক আছে। কিন্তু জনন কোষ এদের উদাহরণ শুধুমাত্র শুক্রাণু আর ডিম্বাণু,
ঠিক আছে? এদের গ্যামিট আর আর কোনো গ্যামিট হইতে পারে না। পৃথিবীতে যত প্রাণীর মধ্যে যৌন প্রজনন সংঘটিত হয় তাদের মধ্যে গ্যামিট হিসাবে এই শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়, অন্য কিছু তৈরি হয় না। বুঝতে পারছো? তো গ্যামিট বলতে আমরা বুঝি শুক্রাণু অথবা ডিম্বাণু। ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেলে এক ধরনের প্রকারভেদ। আরো কিছু প্রকারভেদ আছে। আর কি কি প্রকারভেদ আছে দেখো, এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, স্পেলিংটা ভুল আছে, এটা কি হবে? এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কি করা হয়েছে, এই কোষের আরো কিছু প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ আছে দেখো, একটা হচ্ছে আদি কোষ বা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, যেটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল, এবং হচ্ছে আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। তাহলে একটা হচ্ছে আদি কোষ, আমরা সহজ কথায় নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে একটা হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষের নিউক্লিয়াস থাকবে অগঠিত বা সুগঠিত নয়। ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমরা প্রোক্যারিওটিক সেল। আর যে কোষের নিউক্লিয়াস থাকবে সুগঠিত সেটাকে আমরা বলবো হচ্ছে কি সুকেন্দ্রিক কোষ বা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ঠিক আছে? তো এখন দেখো, নিউক্লিয়াস অগঠিত কথাটার মানে কি, আর নিউক্লিয়াস সুগঠিত এই কথাটারই বা মানে কি? ঠিক আছে? সুগঠিত অগঠিত এটা তো সবসময় শুনতেছি, কিন্তু সুগঠিত বা অগঠিত এটার মানেটা কি? মানেটা হচ্ছে দেখো, আমাদের একটা নিউক্লিয়াস কেমন হয়, না গুল সুন্দর হয় নাকি, বাঁকা তেরা গুল হয়। আচ্ছা দেখো, আচ্ছা দেখো যাই হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটার মাঝে কিছু পোর থাকে, ওকে? তারপর দেখো নিউক্লিয়াস কিন্তু দ্বিস্তরী। ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে দুইটা স্তর রাখতেছি। তাহলে এটার ভেতরে কি থাকে, এটার ভেতরে থাকে নিউক্লিওলাস। ঠিক আছে? এবং হচ্ছে এখানে হচ্ছে প্রচুর সূত্রক থাকে, যে সূত্রকগুলোকে আমরা বলি ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটা নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের, একটা আদর্শ নিউক্লিয়াসের কয়টি অংশ থাকে বলতে পারবা? একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ থাকে। ওকে, কি কি? এই যে দেখো, এই যে সবার বাহিরে এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে আমরা বলি কি নিউক্লিয়ার মেমব্রেন। এটার আরো অনেকগুলো নাম আছে। মেমব্রেন মানেই কিন্তু পর্দা, তাহলে আমরা বলতে পারি এটাকে নিউক্লিয়ার পর্দা বলতে পারি। এছাড়াও আমরা এটাকে বলতে পারি নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে? এনভেলপ মানেও পর্দা। ওকে, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। কি বললা? হ্যাঁ, এই যে অনলাইন ক্লাস, মানে ও তো অনলাইন ক্লাস, এটা মনে হয় ফাহমিনের আইডি না? হ্যাঁ ফাহমিন, হ্যাঁ পরাগায়ন তুমি যেটা বলছো, হ্যাঁ এইটাই পরাগায়ন। কিন্তু আমি হচ্ছে মানে বলতে চাইছিলাম যে হচ্ছে পলিনেশন মানে যে পরাগায়ন, সেটা তোমরা জানো কিনা, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে এই যে নিউক্লিয়াস, একটা আদর্শ নিউক্লিয়াসের তাহলে কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। এই যে সবার বাহিরে এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। তারপর হচ্ছে দেখো, এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস, এবং হচ্ছে এই নিউক্লিয়াসের ভেতরে যে সম্পূর্ণ অংশটা এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, এবং হচ্ছে এই যে ক্রোমাটিন জালিকা। ঠিক আছে? তাহলে এই 4টা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে ক্রোমোজোম, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। ঠিক আছে? তাহলে দেখো আমার 4টা অংশ হইল না, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমোজোম, এবং হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। ক্রোমোজোম বা ক্রোমাটিন ফাইবার, যাই বলো তুমি, ক্রোমাটিন তন্তু। ঠিক আছে? এখন একটা সুগঠিত নিউক্লিয়াস বলতে এই 4টা জিনিস উপস্থিত থাকবে। ওকে, এখন তোমরা আরেকটা জিনিস বলতে পারো,
নাইন টেনে স্যার পড়ে আসছি, এই যে এইখানে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে স্যার আপনি এটা মিস করছেন, স্যার এটা তো ভুল বলছেন, ঠিক আছে দেখো না, এটা হচ্ছে এই যে নিউক্লিয়ার রন্ধ্রটা এটা অত্যাবশ্যকীয় অংশ নয়, ঠিক আছে একটা আদর্শ নিউক্লিয়াসের অত্যাবশ্যকীয় অংশের মধ্যে এই নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র পড়ে না, ঠিক আছে, তবে এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে, তবে নিউক্লিয়ার রন্ধ্র না থাকলে আমরা তাকে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বলবো না, বিষয়টা এরকম না। সুগঠিত হইতে হলে এই চারটা জিনিস তোমাকে থাকতে হবে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমোজোম এবং নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো তাহলে যদি এইখান থেকে এই যে নিউক্লিওলাস, ক্রোমোজোম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওপ্লাজম এই তিনটা যদি অনুপস্থিত থাকে অথবা এই তিনটার যে কোনো দুইটা যদি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো অগঠিত। তবে একটা জিনিস মনে রাখবা, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম যদি কখনো অনুপস্থিত থাকে তাহলে সে নিউক্লিয়াসই হবে না, বুঝতে পারছো, তাহলে আমরা তাকে নিউক্লিয়াস বলতেই পারবো না। তাহলে একটা ম্যান্ডেটরি পার্ট হচ্ছে ক্রোমোজোম, যেটার উপস্থিত থাকতেই হবে। তাহলে এইটা ছাড়া বাকি যেই তিনটা, এই তিনটার ক্ষেত্রে যে কোনো মানে তিনটাই যদি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে তো অবশ্যই অগঠিত, তবে যে দুইটা অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে আমরা তাকে অগঠিত বলবো, বুঝতে পারছো। তাহলে দেখো তাহলে হচ্ছে একটা আদি কোষের মধ্যে কি থাকবে, তাহলে দেখো আবরণ বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণ বেষ্টিত অন্য কোনো অঙ্গাণু থাকে না। তাহলে নিউক্লিয়াসের মধ্যে আবরণ থাকে না, অন্য অঙ্গাণু তো থাকার প্রশ্ন ওঠে না। তুমি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, মাইটোকন্ড্রিয়া বলো, ক্লোরোপ্লাস্ট বলো, এরা কেউ থাকে না। তবে একটা জিনিস মনে রাখবে, আদি কোষের মধ্যে রাইবোজোম থাকে, ঠিক আছে। তবে এটার মধ্যে আদি কোষের মধ্যে শুধু রাইবোজোম থাকবে, আর হচ্ছে নিউক্লিয়াস, অ্যাকচুয়ালি নিউক্লিয়াস না, এই নিউক্লিয়াসটাকে যখন হচ্ছে এটার আবরণ থাকবে না, ঠিক আছে, এই আবরণটা যখন থাকবে না তখন সেই নিউক্লিয়াসকে আমরা বলবো নিউক্লিওয়েড, ঠিক আছে, নিউক্লিওয়েড, বুঝতে পারছো, নিউক্লিয়েট, ক্লিয়ার। তাহলে এই ধরনের হচ্ছে আদি কোষের সংজ্ঞা কি দেখো, মাইকোপ্লাজম, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আর হচ্ছে এই যে প্রকৃত কোষ, এদের মধ্যে সব থাকবে, এই যে আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকবে, অন্যান্য অঙ্গাণু থাকবে, হ্যান ত্যান হাবিজাবি সব থাকবে, ঠিক আছে। তবে এইখানে হচ্ছে রাইবোজোম জিনিসটা উল্লেখ নাই, তবে মনে রাখবা এটার মধ্যে কোষীয় অঙ্গাণু হিসাবে রাইবোজোম জিনিসটা থাকবে। তবে রাইবোজোম এইটাতেও আছে না রাইবোজোম এটার মধ্যেও, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এইটার যে রাইবোজোমটা, এই রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির রাইবোজোম, ঠিক আছে, এবং এইটার যে রাইবোজোমটা, এই রাইবোজোমটা হচ্ছে 80S প্রকৃতির রাইবোজোম, ঠিক আছে। এখন 70S প্রকৃতির রাইবোজোম কি, 80S প্রকৃতির রাইবোজোম কি, অবশ্যই পড়াবো, ওকে। এই যে এস হচ্ছে ভেদবার্গ একক, ঠিক আছে, ভেদবার্গ একক, এটা হচ্ছে তলানি পড়ার হারের উপর ভিত্তি করে রাইবোজোমকে দুই ভাগে ভাগ করা হয়, একটা 70S আর একটা 80S। এখন না বুঝলেও চলবে, বুঝাবো, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, তাহলে এখন যে এই যে আমরা প্রকৃত কোষ পড়লাম, ঠিক আছে, এই প্রকৃত কোষ আবার হচ্ছে দুই প্রকার, ওকে। কি কি প্রকৃত কোষ আর কি কি আছে, এই যে দেখো, এই যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। আশা করি এটা বোঝানোর মতো তেমন কিছু নাই, উদ্ভিদ কোষ প্রাণী কোষ, উদ্ভিদ কোষ প্রাণী কোষের জাস্ট একটু পার্থক্য আছে, তোমার মেইন বইয়ে পাবা, এটা তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে, চাইলে। উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য এটা তোমরা অলরেডি জানো। দেখো উদ্ভিদ কোষ আমি যদি মুখে কিছু পার্থক্য বলে দেই তোমাদেরকে, সেটা কি দেখো, উদ্ভিদ কোষের মধ্যে কি আছে, উদ্ভিদ কোষের মধ্যে হচ্ছে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর আকারে বড়, প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকে না, থাকলেও আকারে খুবই ছোট। উদ্ভিদ কোষের মধ্যে নিউক্লিয়াস হচ্ছে কোনো একটা পার্শ্বে অবস্থান করে, কারণ হচ্ছে ওই যে কোষ গহ্বর বড়। আর হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর কিসে অবস্থান করে, একদম সেন্টারে অবস্থান করে বা কেন্দ্রে অবস্থান করে, ঠিক আছে। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে তোমার কি সেলুলোজ বা মানে সরি স্টার্চ বা শ্বেতসার, ঠিক আছে। তাহলে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, বুঝতে পারছো। তাহলে প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, বুঝতে পারছো। এবং হচ্ছে তোমরা আরো একটা জিনিস বলতে পারো, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, ঠিক আছে। আর কত লাগবে, হয়ে গেছে, এটা আসছে সর্বোচ্চ খ নাম্বারে আসতে পারে, এটার জন্য আর তেমন কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদের খ নাম্বারে আরেকটা জিনিস খুব 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 আসে, ঠিক আছে। দেখো কি, এইটা অ্যাকচুয়ালি কোষের প্রকারভেদ না, এটা হচ্ছে আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের
পার্থক্য। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষের কি কি পার্থক্য আছে দেখো। প্রথমে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি, আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, এটা নিউক্লিয়ার পর্দা থাকে না। ওকে, তাহলে এটা নিউক্লিয়ার পর্দা থাকবে না। নিউক্লিয়ার পর্দা থাকে না বলে এটা হচ্ছে যে নিউক্লিয়াসের অঙ্গাণুগুলা এগুলা কোষের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, অর্থাৎ ক্রোমোজোমটা কোষের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, এবং এটাকে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস না, এটাকে নিউক্লিওয়েড বলা হয়। আর হচ্ছে প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস সব থাকবে। ডিএনএ এর গঠন, ঠিক আছে। এই আদি কোষের মধ্যে ডিএনএ থাকে। কোন ধরনের ডিএনএ? বৃত্তাকার ডিএনএ। শুধু এতটুকু বললেই হবে, এটার মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে। আর প্রকৃত কোষের মধ্যে কি, সূত্রাকার ডিএনএ থাকে, ঠিক আছে। আর হচ্ছে দেখো ঝিল্লিযুক্ত অঙ্গাণু, এটার মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, প্লাস্টিড ইত্যাদি থাকে না, ঠিক আছে। আমি আগে বললাম রাইবোজোম ছাড়া আর কিচ্ছু থাকবে না, যা খুশি এখানে বইলা দিতে পারো, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড এগুলো কিছুই থাকবে না, ঠিক আছে। লাইসোজোম কিছুই থাকবে না। তাহলে হচ্ছে এই আর প্রকৃত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, প্লাস্টিড এগুলো সব থাকবে, ঠিক আছে। তারপর দেখো রাইবোজোম। রাইবোজোমটা আকারে ছোট এবং হচ্ছে এটা 70S প্রকৃতির রাইবোজোম, অর্থাৎ আদি কোষেও রাইবোজোম থাকবে। ওই যে একটু আগে আমি বলছিলাম না, এটার মধ্যে রাইবোজোম থাকবে। কোন প্রকৃতির? 70S প্রকৃতির। কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম থাকবে, এটা হচ্ছে 80S প্রকৃতির, ঠিক আছে। এবং হচ্ছে কোষ বিভাজন, এটা কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন, এটা তোমাদেরকে পড়াবো। এটা হচ্ছে তোমাদেরকে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া যখন পড়াবো তখন তোমাদেরকে এটা পড়াবো যে হচ্ছে কি এক কোষী জীবের কোষ বিভাজনটা হয়। আর হচ্ছে আদি কোষ এটা হচ্ছে কাদের থাকে সাধারণত, এটা থাকে সাধারণত এক কোষী জীবের, ঠিক আছে। আর হচ্ছে প্রকৃত কোষ এটা সাধারণত উন্নত জীবের থাকে, ঠিক আছে। তাহলে এদের মধ্যেও কোষ বিভাজন হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। আর হচ্ছে প্রকৃত কোষের মধ্যে কোষ বিভাজনটা হয় মাইটোসিস, মিওসিস এবং হচ্ছে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আদি কোষ আপনি বললেন যে এরা সাধারণত এক কোষী হয়, ঠিক আছে, বা অনুন্নত হয়। এক কোষের মধ্যে যদি কোষ বিভাজন হয়, ঠিক আছে, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এক কোষী জীবে আমি বলতেছি কোষ বিভাজন হয়। কোন কোষ বিভাজনে? অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, ঠিক আছে। তাহলে একটা মাত্র কোষ থাকে তার জীবনে, ধরো এইটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা এই একটাই কোষ, একটা ব্যাকটেরিয়া একটা কোষ দিয়া। এখন এইটারে যদি আমি ভাগ করে ফেলি তাহলে কি একটা ব্যাকটেরিয়ার দেহে এরকম দুইটা কোষ হয়ে যাবে না? তাইলে স্যার এইটার কোষ বিভাজন আবার কেমনে হয়? দেখো অ্যাকচুয়ালি এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই শুভঙ্করের ফাঁকিটা কি জানো? এই যে এই প্রক্রিয়ায় যখন এই অ্যামাইটোসিস, যদিও আমরা বলতেছি এটা একটা কোষ বিভাজন প্রক্রিয়া, কিন্তু এইটা মূলত একটা বংশবৃদ্ধির প্রক্রিয়া। কিভাবে এটা বংশবৃদ্ধির প্রক্রিয়া? এই যে এই ব্যাকটেরিয়া হচ্ছে এই যে অ্যামাইটোসিস বা হচ্ছে এই যে বাইনারি ফিশন, এটাকে দ্বিভাজন বা দ্বিবিভাজন প্রক্রিয়া বলে। এই দ্বিবিভাজন প্রক্রিয়ায় এই ব্যাকটেরিয়া হচ্ছে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে একটা ব্যাকটেরিয়া থেকে এই যে একটা ব্যাকটেরিয়া এবং এই যে আরেকটা ব্যাকটেরিয়া, অর্থাৎ দুইটা ব্যাকটেরিয়ায় পরিণত হয়। এখানে এক কোষী জীব বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হওয়ার মানে হচ্ছে একটা কোষ থেকে সে, মানে একটা জীব থেকে সে দুইটা জীবে পরিণত হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে উদাহরণ দেবো। এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এরা সবাই এক কোষী। মনে রাখবে এরা সবাই এক কোষী, ঠিক আছে। এই যে সায়ানোব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল। আর হচ্ছে কি, আর এইটার উদাহরণকে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ছত্রাক, শৈবাল যাই বলতে না, শৈবাল না, শৈবাল আবার এইটা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ছত্রাক, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটুকু আমাদের হচ্ছে কি আমাদের বেসিক আলোচনা এতটুকুই ছিল, ঠিক আছে। আমরা হচ্ছে নেক্সট দিন থেকে এই যে আমরা যে হচ্ছে সাইটোপ্লাজমে অঙ্গাণু পড়ছিলাম, মনে আছে? এই যে আমরা যে এই যে এইখান থেকে যে অঙ্গাণু পড়লাম, ঠিক আছে, এই অঙ্গাণুগুলা থেকে আমরা হচ্ছে এই যে আবরণবিহীন, মানে এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, ঠিক আছে, এই সব কিছু আমরা হচ্ছে আগামী ক্লাসে আমরা পড়া শুরু করবো হচ্ছে কোষ প্রাচীরের গঠন দিয়ে। কোষ প্রাচীরের গঠন, কোষ ঝিল্লির গঠন, তারপর সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন। এই চারটা জিনিস আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। তো মনে হচ্ছে চারটা জিনিস, কিন্তু আসলে এক একটা জিনিসের আলোচনা বিশাল বড়, ঠিক আছে। তো আশা করি তোমরা যারা এতক্ষণ যাবত প্রচুর সময়, প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছে, এই 2 ঘন্টা সময় যারা তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসটা শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এবং হচ্ছে তোমরা আমার ক্লাস মানে কেমন করলা, কেমন লাগলো, আশা করি হচ্ছে একটু জানাবা। এতে আমার নিজেরও হচ্ছে, আমি নিজেও ইন্সপায়ার্ড হব তোমাদেরকে আরও ভালোভাবে পড়ানোর জন্য। কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে আমি
আসলে নতুনই বলতে পারো, কারণ অনলাইন প্ল্যাটফর্মের সাথে তো আগে হচ্ছে পড়াইনি, অফলাইনে আল্লাহ দিলে হচ্ছে প্রায় 5.5 বছর যাবৎ পড়াচ্ছি, ঠিক আছে। টিউশন, কোচিং বিভিন্নভাবে হচ্ছে আমি পড়ানোর চেষ্টা করি। অফলাইনে আমার হচ্ছে অনেকগুলা হচ্ছে স্টুডেন্ট আছে আল্লাহ দিলে, তো পড়াচ্ছি। আর হচ্ছে অনলাইনে যেহেতু নতুন, সেহেতু তোমরা হচ্ছে আমাকে একটু জানাবা যে তোমার আমার যে পড়াটা এটা তোমরা বুঝতেছো কিনা, আমার যে মানে স্পিকিং ক্যাপাবিলিটি এটা তোমরা হচ্ছে তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার কোনো জড়তা কাজ করতেছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা, আমার লেখা ক্লিয়ার কিনা। তো এই জিনিসগুলো তোমরা হচ্ছে জানানোর চেষ্টা করবে। এবং মানে আর যদি তোমাদের কারোর কোনো পরামর্শ থাকে যে এইভাবে না ওইভাবে, ঠিক আছে, তো এটা তোমরা আমাকে বলতে পারো, ঠিক আছে। তোমরা যে কোনো ধরনের পরামর্শ আমাকে দিতে পারো, ইনশাল্লাহ আমি হচ্ছে সেভাবে মডিফাই করার চেষ্টা করব, ঠিক আছে। তো এত দীর্ঘ সময় তোমরা যারা আমার ক্লাস এতক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে করছো, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। শুক্রবারে চেষ্টা করব তোমাদের আরেকটা লাইভ ক্লাস করানো। ওকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আচ্ছা, শেষ।